সালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে আমাদের ট্রানজিস্টর লেভেলে যে সার্কিটটা থাকবে ওটাকে এখন আমরা কনভার্ট করব হচ্ছে গ্রাফে। তার মানে ধরেন ফর এক্সাম্পল জেড বার সমান সমান দেওয়া আছে। ধরেন এমন কিছু একটা দেওয়া আছে। সো এটাকে আমাদের ট্রানজিস্টর লেভেলের সার্কিটকে গ্রাফে কনভার্ট করব। এবং গ্রাফ কয়টা হবে? গ্রাফ হবে হচ্ছে দুইটা। সো গ্রাফ হচ্ছে একটা হবে পুল আপ নেটওয়ার্কের জন্য, গ্রাফ হবে একটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কের জন্য। সো এটার জন্য আমরা যখন এনমস দিয়ে পুল ডাউন নেটওয়ার্ক যখন বানাবো তখন আম, আমাদের এখানে ইভেনচুয়ালি এবিসি তো আমরা দেখতে পাচ্ছি এন্ড অপারেশন, তার মানে এবিসি তিনটা সিরিজ অপারেশন। সো সিরিজটাকে তারা আছে, এ বি সি সিরিজটাকে আছে। তার সাথে ডি হচ্ছে প্যারালাল। সো আমরা ডি কে রাখছি হলো প্যারালাল। এর সাথে আবার ই আছে হচ্ছে সিরিজে। সো ই কে আমরা সিরিজে দিচ্ছি। তার সাথে এফ হচ্ছে প্যারালাল। সো ওই একই নোড থেকে এফ আসবে, সেটা হচ্ছে প্যারালাল। এবং ফাইনালি জি হচ্ছে আমাদের সিরিজে আছে। সো যদি এরকম থেকে থাকে আমাদের পুল ডাউন নেটওয়ার্কটা, এটা হচ্ছে আমাদের জেড বলছি। আম, এটা আমাদের পুল ডাউন নেটওয়ার্ক। তাহলে পুল আপ নেটওয়ার্কটা কেমন? পুল আপ নেটওয়ার্কটা ধরেন এবিসি আছে সিরিজে, তার মানে পুল আপে যাবে হচ্ছে এবিসি তিনটা পি মস হচ্ছে প্যারালাল। সো এ বি আর সি তিনটা পি মস প্যারালালি আছে। এই তিনটার সাথে ডি হচ্ছে থাকবে সিরিজে। সো ডি হচ্ছে সিরিজে। তার সাথে আবার ই, যেহেতু ওখানে এন্ড, তার মানে ই হবে হচ্ছে প্যারালাল। সো ই হবে হচ্ছে, চেক করে দেখেন আমার ভুল হতে পারে কিন্তু আঁকা, ই হচ্ছে প্যারালাল। এফ তার সাথে থাকবে হচ্ছে আবার সিরিজে। সো এফ হচ্ছে সিরিজে। ফাইনালি জি থাকবে হচ্ছে প্যারালাল। সো জি হচ্ছে আসবে এরকম প্যারালাল। এবং এই দুটো কানেক্টেড হয়ে হচ্ছে আমরা বলছি উপরেরটা পুল আপ নেটওয়ার্ক, নিচেরটা পুল ডাউন নেটওয়ার্ক। তাহলে এখন গ্রাফে কনভার্ট করবার কনসেপ্টটা হবে এরকম, প্রত্যেক নেটওয়ার্কের জন্যই একটা করে গ্রাফ আসবে। সো এখানে আমাদের দুটো গ্রাফ থাকবে। তাহলে গ্রাফের সময় যেটা করব, গ্রাফের মধ্যে থাকে কি? গ্রাফের মধ্যে থাকে হচ্ছে, গ্রাফ হচ্ছে অনেকগুলো নোড এবং এজ এর সমষ্টি। সো গ্রাফ হচ্ছে, আমরা গ্রাফকে লিখতে পারি হচ্ছে অসংখ্য নোড এবং এজ এর কম্বিনেশন। নোড এবং এজ, সো গ্রাফের মধ্যে আপনারা এরকম বিভিন্ন ডট পয়েন্ট দেখবেন। এগুলোকে আমরা বিভিন্ন নোড বা ভার্টেক্স বলছি। সো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন নোড অবলিক হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, সো আমাদের ভার্টেক্স। আর এই নোডগুলোর মধ্যে যে কানেকশনটা থাকবে, এই কানেকশনগুলোকে আমরা বলছি হচ্ছে নেট বা এজ। তো সেগুলোকে আমরা বলছি হচ্ছে নেট অবলিক এজ। ঠিক আছে, সো গ্রাফ মানে হচ্ছে এরকম কিছু একটা। এখন সেরকম কানেক্টেড হতে পারে, ক্লোজড হতে পারে, ওপেন থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। অ্যারো থাকতে পারে, অ্যারো ছাড়া থাকতে পারে। অ্যারো থাকলে বলবো ডাইরেক্টেড, মানে ডিরেকশন দেওয়া আছে। অ্যারো না থাকলে বলবো নন ডাইরেক্ট বা আনডাইরেক্টেড। সো আমাদের এখানে ডিরেকশনটা ম্যাটার করছে না, সো আমাদের ডাইরেকশনের কোনো ইস্যু নাই। আমাদের এখানে শুধু কনভার্ট করতে হবে হচ্ছে এই ট্রানজিস্টর লেভেল সার্কিটকে একটা গ্রাফে। সো গ্রাফ মানে হচ্ছে নোড আর এজ। সো আমরা যখন কনভার্ট করব তখন মনে রাখবেন আমাদের যে ট্রানজিস্টর, অবভিয়াসলি ট্রানজিস্টর ছাড়া এই সার্কিটের মধ্যে কি দেখতে পাচ্ছেন আপনারা? ট্রানজিস্টর ছাড়া ওখানে আছে বিভিন্ন নোডস, আমাদের সার্কিটের মধ্যে আছে হচ্ছে ট্রানজিস্টর। আর বিভিন্ন ট্রানজিস্টর গুলো বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়েছে, তার মানে কানেক্টিং নোড আছে। সো ট্রানজিস্টর আছে আর আমাদের এখানে হচ্ছে কানেক্টিং নোড গুলো আছে, যেখানে গিয়ে হচ্ছে ট্রানজিস্টর গুলো মিলিত হয়েছে, বিভিন্ন নোডস আছে। সো তার মানে আমরা যখন এইটাকে গ্রাফে কনভার্ট করব তখন গ্রাফে এই আমাদের সার্কিটের নোড গ্রাফেও হবে হচ্ছে নোড, আর আমাদের সার্কিটের ট্রানজিস্টর গুলো যাবে হচ্ছে আমাদের গ্রাফে এজ। এটা দিয়ে আমরা কনভার্সনটা করব। ঠিক আছে, তার মানে আমাদের যেখানেই ট্রানজিস্টর থাকবে সেখানেই এজ বসবে।
আর যেখানে ট্রানজিস্টর গুলো মিলিত হয়েছে বা কানেক্টেড হয়েছে ওইটা আমাদের সার্কিটের মধ্যেও নোড, গ্রাফের মধ্যেও নোড হিসাবেই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের পুল ডাউন নেটওয়ার্কের করেসপন্ডিং, এখানে পুল ডাউন নেটওয়ার্কের করেসপন্ডিং গ্রাফটা কেমন হবে? সো আমরা দেখতে পাচ্ছি এ বি সি এই তিনটা আছে হচ্ছে তিনটা ট্রানজিস্টর সিরিজে। সো আমাদের গ্রাফের মধ্যে হবে হচ্ছে এরা তিনটা এজ। সো আমি এজ গুলোকে কম দিলাম, এজ বাঁকা তেরা আপনার পছন্দ মতন যেমন খুশি তেমন দিতে পারেন। সো আমরা তিনটা এজ দিলাম, লিখে দিলাম হচ্ছে এ বি সি। সো এই এ বি সি, আর এদের মাঝখানে যে কানেক্ট হয়েছে এই নোড গুলো হচ্ছে এই যে এক একটা নোড। সো কানেক্ট হয়েছে বিআরসি এর মাঝখানে, এই যে বিআরসি এর মাঝখানে নোড। এর মাথায় যে আউটপুট নোড ছিল জেড, এখানে আমাদের এর উপরে আউটপুট নোড জেড। সি এর নিচে যেটা আছে ওই নোডটা আমাদের এখানে সি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি কানেক্টেড হয়েছে, ডি কানেক্টেড হয়েছে ওই আউটপুট জেড এবং সি এর এই অপর প্রান্তে। তার মানে আমাদের আরেকটা এজ আসবে হচ্ছে এরকম ডি এজ। এরপর নিচ থেকে একটা ই বের হয়েছে, সো নিচ থেকে একটা এজ ই বের হয়েছে। তারপর আবার ডান দিকে এফ তার সাথে প্যারালালি আছে, সো একেবারে উপর থেকে এই ই এর অন্য মাথা পর্যন্ত এফ। তার মানে আমাদের এখানেও উপর থেকে শুরু করে ই এর অন্য মাথা পর্যন্ত এটা হচ্ছে এফ একটা এজ হিসাবে আসলো। আর ফাইনালি জি বের হয়েছে। সো ফাইনালি আমাদের ওই ই আর এফ যেখানে মিলিত হয়েছে ওই নোড থেকে একটা জি বের হয়েছে। সো জি বের হয়েছে। সো আমরা জি বের হওয়ার পরে জি এর অপর প্রান্তে আর কেউ নাই, সো সেটা হচ্ছে একটা ওপেন থাকলো। তার মানে আমাদের এইটা হচ্ছে কনফিগারেশন দাঁড়াচ্ছে। এবং আমাদের সার্কিটের যতগুলো ট্রানজিস্টর আছে কয়টা ছিল, এ বি সি ডি ই এফ জি, সাতটা ট্রানজিস্টর ছিল। সো আমাদের এখানেও সাতটা এজ থাকতে হবে। সো এজ দেখেন সাতটা আছে, এই যে এক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা এজ আছে। সার্কিটের মধ্যে কয়টা নোড ছিল আমি যদি ব্রাউনে দেখাই, এই উপরের দিকে একটা নোড, এ আর বি এর মাঝখানে দুই, বি আর সি এর মাঝখানে তিন। সো এক নাম্বার নোড, দুই, তিন নাম্বার নোড। সি আর ডি মিলিত হয়েছে ই এর সাথে যেখানে চার নাম্বার নোড। ই এর নিচের এই নোডটাকে বলছি পাঁচ নাম্বার নোড। আচ্ছা, ঘুরে গেলে আমাদের এই ডি এর উপরের প্রান্ত অলরেডি একে আছে, এফ এর উপরের প্রান্ত হচ্ছে একে আছে। সো ফাইভ ছাড়াই জি এর নিচে আরেকটা হচ্ছে ছয় নাম্বার নোড। ঠিক আছে, সো আমরা দেখবো আমাদের এখানে কি ছয়টা নোড আছে কিনা। সো উপরেরটা এক, এ আর বি এর মাঝখানে দুই, দুই বি আর সি এর মাঝখানে তিন, যেই পয়েন্টে গিয়ে চারে কে মিলিত হয়েছিল, সি মিলিত হয়েছে, ডি মিলিত হয়েছে আর ই মিলিত হয়েছে। সো এইটা হচ্ছে চার। নিচে ই এর অপর প্রান্ত আছে হচ্ছে পাঁচে, এবং ফাইনালি একেবারে জি এর নিচের প্রান্ত হচ্ছে ছয়। সো আমাদের এইভাবে আমরা পুল ডাউন নেটওয়ার্কে একটা গ্রাফে কনভার্ট করতে পারলাম। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ট্রানজিস্টর লেভেলের সার্কিটটাকে গ্রাফে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পুল ডাউন নেটওয়ার্কে গ্রাফে কনভার্ট করলাম। তাহলে এখন উপরে পুল আপ নেটওয়ার্কে গ্রাফে কনভার্ট করি। সো আমরা পুল আপ নেটওয়ার্কটাকে গ্রাফে কনভার্ট করব। আচ্ছা, সো পুল আপ নেটওয়ার্ককে যদি গ্রাফে কনভার্ট করি, আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে এখন পুল আপ নেটওয়ার্কটাকে গ্রাফে কনভার্ট করা। তাহলে সেখানে দেখতে পাচ্ছেন প্রথমত যখন গ্রাফে কনভার্ট করছেন তখন ট্রানজিস্টরটাকে এনমস নাকি পিমস আমাদেরকে টেনশন করতে হচ্ছে না, কারণ আমাদের তো পিমস আর এনমস আলাদা করাই আছে। পিমস গুলো নিয়ে পুল আপ বানানো, এনমস গুলো নিয়ে পুল ডাউন বানানো। সো এই জন্য আমাদের ওই গ্রাফের মধ্যে আর কে পিমস কে এনমস এটাকে ডিস্টিংগুইশ বা ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। সো এ বি সি তিনটা কিভাবে আছে, প্যারালালি আছে। সো এ বি সি তিনটে ট্রানজিস্টর, তার মানে আমাদের এখানেও থাকবে হচ্ছে এরকম এ একটা এজ, বি আরেকটা এবং সি আরেকটা এজ। সো আমি দিলাম এই এজের নাম এ, পরেরটা বি, তারপর একটা সি। এরা কানেক্টেড হচ্ছে উপরে একটা নোড নিচে আরেকটা নোডের মাঝখানে। এর সাথে নিচ থেকে একটা ডি নোড থেকে একটা ডি এজ বের হয়েছে ওই এবিসির কমন নোড থেকে। সো আমি ওটাকে ধরেন দিলাম হচ্ছে এরকম ভাবে বাঁকায় দিলাম ডি। সো আপনার গ্রাফের এই এজ গুলো কিন্তু বাঁকা বললাম তো, ইচ্ছা মতন স্ট্রেট লাইন দিতে পারেন, এরকম কার্ভ করতে পারেন, কনকেভ কনভেক্স ইচ্ছা মতন যে কোনো কার্ভ দিতে পারেন। ঠিক আছে, সো আমাদের ডি আসলো। ডি এর প্রান্তটা উপরে ওই ই এর একটার সাথে মিলবে। সো ডি এর নিচের একটা প্রান্ত হচ্ছে ই এর এজ, যেটা উপরে আবার এবিসির কমন থেকে আসছে। তার মানে উপরের এবিসির কমন থেকে এই ডি আর ই হচ্ছে এক জায়গায় গিয়ে মিলিত হবে, সো এটা হচ্ছে ই। আবার ডি আর ইর মিলিত থেকে বের হবে কে, মিলিত হবে হচ্ছে এফ, মিলিত হবে এখান থেকে এফ, বের হচ্ছে এইচ।
এফ এর এই অপর প্রান্ত আর উপরে হচ্ছে ওই এবিসি ই, তাদের যে কমন প্রান্ত সেখান থেকে আসবে হচ্ছে জি। উপর থেকে ঘুরে আরেকটা আসবে হচ্ছে নিচের এখানে, এই প্রান্তটা হচ্ছে জি। ঠিক আছে। সো আমাদের এখানে মোট এজ ছিল কয়টা? এ বি সি ডি ই এফ জি, সাতটা থাকার কথা। সো আমরা কাউন্ট করে দেখি সাতটা আমাদের ট্রানজিস্টরের করেসপন্ডিং সাতটা এজ আসছে কিনা। সো 1 2 3 4। কাউন্ট করি, নোড হচ্ছে আমাদের এ বি সি ই আর জি এর উপরের প্রান্তটা একটা নোড 1, তারপর নিচে এ বি সি আর ডি যেখানে কমন হয়েছে এটা আমাদের 2 নাম্বার নোড, ডি আর এফ যেখানে কমন হয়েছে এটা আমাদের 3 নাম্বার নোড, পরে এফ এর নিচের প্রান্ত এটাকে আমরা বলছি 4 নাম্বার নোড। আর কি কোনো নোড এখানে আছে? আমি তো দেখতে পাচ্ছি না। সো চারটা নোড আমরা পাচ্ছি। সো ডান দিকেও দেখেন, উপরে হচ্ছে ওই সবগুলো যেখানে মিলিত হয়েছে এ বি সি ই এবং জি 1 নাম্বার, তারপর নিচে হচ্ছে এ বি সি আর ডি যেখানে মিলিত হয়েছে ওইটা আমাদের 2 নাম্বার নোড, এরপরে ডি ই আর এফ যেখানে মিলিত হয়েছে এটা আমাদের 3 নাম্বার নোড, আর ফাইনালি একেবারে নিচে এফ আর জি এর প্রান্তটা এটা আমাদের ওই আউটপুট নোড, এটা হচ্ছে 4 নাম্বার নোড। সো আমাদের নোড এবং এজ গুলো কিন্তু আমরা এভাবে পেয়ে গেলাম। ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে মূল সার্কিটের নোড আমাদের এখানে নোড, মূল সার্কিটের ট্রানজিস্টর আমাদের এখানে হচ্ছে বিভিন্ন এজ। আচ্ছা, এখন এইখানে কনভার্ট করলাম, কনভার্সনের দরকারটা কি ছিল? দরকারটা ছিল হচ্ছে আমরা তো লেআউট করছিলাম, এরকম র্যান্ডম যে কোনো একটা এক্সপ্রেশন যদি দেওয়া থাকে তার ক্ষেত্রে আপনারা লেআউট যখন করবেন, প্রথমত কেউ যদি ডিফিউশন জোন শেয়ার না করে তাহলে এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি ডিফিউশন জোন শেয়ার না করে মেটাল 2 3 4 5 মন মতন যত খুশি মেটাল ব্যবহার করে আপনার এত কষ্ট না করে আপনি এঁকে ফেলতে পারেন, কিন্তু লেআউটটা সিগনিফিকেন্টলি লেস অপটিমাইজ বা নন অপটিমাইজড অবস্থায় থাকবে, অনেক বেশি এরিয়া নিবে, ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। সো আমরা যখন অপটিমাইজেশন করতে চাই বা অপটিমালি আঁকতে চাই, আমরা চাই হচ্ছে তার শুধুমাত্র যতটুকু সম্ভব কম লেয়ারের মেটাল ব্যবহার করা, এবং আমরা চাই হচ্ছে ডিফিউশন জোনকে যত বেশি সম্ভব শেয়ার করা। সো ডিফিউশন জোনকে যদি শেয়ার করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা পার্টিকুলার মেথড অ্যাপ্লাই করতে হয়। আমরা ইউলার্স গ্রাফ বা ইউলার্স পাথ ওই কনসেপ্টটা দিয়ে যদি আঁকি তাহলে আমরা ডিফিউশন জোনকে ম্যাক্সিমালি শেয়ার করতে পারবো। এই কারণে আমাদের গ্রাফটা এখানে শিখতে হচ্ছে যে আমরা কিভাবে ট্রানজিস্টর লেভেলের সার্কিটকে গ্রাফে কনভার্ট করতে পারি। এইবার আমরা এখানে দেখব যে এই গ্রাফের মধ্যে থেকে আমরা কোনো ইউলার্স গ্রাফ পাই কিনা। যদি ইউলার্স গ্রাফ পাই তাহলে লাইফ অনেকটাই ইজি। যদি ইউলারের গ্রাফ না হয় তাহলে আমাকে দেখতে হবে ইউলারের পাথ পাই কিনা। সো আমাকে দেখতে হবে ইউলারিয়ান, সো আমাকে দেখতে হবে ইউলারিয়ান গ্রাফ পাই কিনা। গ্রাফ পেলে লাইফ অনেকটাই ইজি। যদি গ্রাফ না থাকে তাহলে দেখতে হবে ইউলারিয়ান পাথ পাচ্ছি কিনা বা ইউলার পাথ পাচ্ছি কিনা। যদি গ্রাফ পাই তাহলে লাইফ অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। গ্রাফ যদি তৈরি না হয় তাহলে আমাকে দেখতে হবে পাথ আছে কিনা। যদি পাথও পাই তখন আমাকে একটু কষ্ট করে হলেও খুঁজতে হয়, বাট তারপরও পাথ পেলেও অনেক ক্ষেত্রেই প্রবলেম সলভ করা যায়। যদি আমাদের ইউলারিয়ান গ্রাফ বা পাথ কোনোটাই আমরা না পাই তখন হচ্ছে আমাদেরকে ইভেনচুয়ালি ট্রানজিস্টরের ওই যে এ বি সি ডি ই এফ এই যে ইনপুট গুলো আছে এইগুলোকে আমাদের শাফল করতে হয়। তখন তখন আমাদের রিঅ্যারেঞ্জ করে দেখতে হয় যে অন্য কোনো অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা গ্রাফ বা পাথ বের করতে পারছি কিনা। বাট সাধারণত খুব একটা ইয়ে হয় না, মানে যদি এমন হয় যে এখানে থাকার মতন থাকে, মানে যদি এমন হয় যে এখানে কোনো ইউলারের গ্রাফ বা পাথ এক্সিস্ট করে তাহলে আসলে মোটামুটি আমাদের প্রথম একটা বা দুইটা ট্রাই দিলেই আমাদের চলে আসে। ঠিক আছে, খুব একটা কমপ্লেক্স হয় না। আর যেটা আপনি প্রথম দিক থেকে দেখবেন যে কমপ্লেক্স হচ্ছে, বুঝবেন যে ওখানে সম্ভাবনা কম। বাট আমরা আপনাদেরকে অবশ্যই এমন প্রবলেমই দিব এক্সামে, কারণ আমাদের প্রবলেমগুলো তো ছোট, খুব একটা বেশি নাম্বার অফ ট্রানজিস্টর থাকে না। 200 300 ট্রানজিস্টর থাকলে তখন একটু কমপ্লেক্স হতে পারে, বাট আমাদের নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা থাকে? এন মাস বা পি মাসের মধ্যে সর্বোচ্চ 10টা 10টা করে থাকবে হয়তো বা। সো এদের ক্ষেত্রে সাধারণত ইউজার্স গ্রাফ বা পাথ মোর অর লেস পাওয়া যায় বেশিরভাগ সময়। তো এই জন্য এটা খুব একটা কমপ্লেক্স হয় না। তাহলে এখন শর্ত প্রশ্ন হচ্ছে ইউজারিয়ান গ্রাফ কি বা ইউজারিয়ান পাথটা কি, এই সংজ্ঞাটা কিভাবে আসছে? এখানে যে নোডগুলো আছে এই নোডগুলোর মধ্যে আমরা দেখবো যে নোডের ডিগ্রি কত। So আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের এখানে যে নোডগুলো আছে নোডের ডিগ্রি কত। যদি আপনার সকল নোডের ডিগ্রি ইভেন হয়, যদি আপনার অল নোডস এর ডিগ্রি ইভেন হয়, প্রত্যেকটা নোডের ডিগ্রি যদি এখানে ইভেন হয়, যদি আমাদের প্রত্যেকটা নোডের ডিগ্রি ইভেন হয় তাহলে আমরা ওইটাকে ইউলারিয়ান গ্রাফ বলতে পারবো। সো ইউলারিয়ান গ্রাফ মানে হচ্ছে সবগুলো নোডের ডিগ্রি হচ্ছে ইভেন, জোর। ঠিক আছে, তার মানে 2 4 6 8 প্রত্যেকটা নোডের ডিগ্রি হচ্ছে ইভেন। 2 হতে পারে, চার কারো 4 হতে পারে, কারো 6 হতে পারে, বাট ইভেন। ঠিক আছে। আর যদি ইভেন না হয়ে একটাও অড চলে আসে ডিগ্রি, কোনো
একটা নোডের ডিগ্রিও যদি অড চলে আসে, তাহলে আপনাকে দেখতে হবে আপনি কি এক্স্যাক্টলি দুইটা অড পাচ্ছেন কিনা। যদি আপনার ইভেন না থেকে একটাও অড চলে আসে, তাহলে আপনাকে অবশ্যই খুঁজতে হবে যে নোডের ডিগ্রি গুলোর মধ্যে এক্স্যাক্টলি দুইটা কি ইভেন কিনা। সো এক্স্যাক্টলি যদি আপনার দুইটা অড হয়, তাহলে আপনি ওটাকে ইউলারিয়ান পাথ বলতে পারবেন। প্রথমত, যদি সবগুলোই আপনার ইভেন থাকে, আপনি সেফ, ইউলারিয়ান গ্রাফ। আর যদি কোনো একবারও আপনি খুঁজে পান একটাকেও অড, তাহলে আপনাকে খুঁজতে হবে আরেকটা অড পেয়ে আপনি কি এক্স্যাক্টলি দুইটা অড পাচ্ছেন কিনা। চারটা ছয়টা হলে হবে না, তিনটা হলে হবে না, একটা হলে হবে না, আপনাকে এক্স্যাক্টলি দুইটা অড ডিগ্রিওয়ালা নোড খুঁজে পেতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে নোডগুলো পেয়েছি, আমাকে দেখতে হবে এই নোডগুলোর মধ্যে উপরের গ্রাফের ক্ষেত্রে কি আমি সবগুলো অড ইভেন পাই নাকি দুইটা অড পাই। আবার নিচের জন্য আবার চেক করে দেখতে হবে নিচেরটার জন্য কি আমি সবগুলো ইভেন পাই নাকি মানে ম্যাক্সিমাম না, এক্স্যাক্টলি দুইটা অড পাই। তাহলে আসেন চেক করি। সো আমি প্রত্যেকটা নোড বরাবর এখন তার ডিগ্রিটা লিখবো। ঠিক আছে? সো আমি নোডের ধরেন নামটা মুছে দেই, আমি তার ডিগ্রিটা এখন লিখতে চাচ্ছি। সো আমাদের ধরেন উপরেরটা ক্ষেত্রে চারটা নোড ছিল। সো আমরা দেখি তো প্রত্যেকটা নোডের ডিগ্রি কত। সো ডিগ্রি মানে হচ্ছে ওই নোডে কয়টা এজ এসে মিলেছে, এটা তার ডিগ্রি। তাহলে আমাদের উপরে যেইটাকে আমি এখন মার্ক করলাম ব্ল্যাকে, এখানে মোট কয়টা মিলেছে? এ আসছে একটা, বি আসছে, সি আসছে, ই আসছে, আর জি আসছে। ভুল না করে থাকলে এই নোডের ডিগ্রি হচ্ছে 5। আচ্ছা, এবিসি এর নিচে যেটা আছে ডি এর সাথে মিলিত হয়েছে, এই এখন যেটাকে ব্ল্যাক করলাম, এইটার ডিগ্রি কত? ওখানে এবিসি এবং ডি এসে মিলিত হয়েছে, ওখানকার ডিগ্রি হচ্ছে 4। এবার তার নিচে দেখতে পাচ্ছি আমরা যেখানে ডিই আর এফ এসে মিলিত হয়েছে, এটার ডিগ্রি কত? ডিই আর এফ এসে মিলিত হওয়া মানে হচ্ছে তিনটা জিনিস মিলিত হয়েছে, ডিগ্রি হচ্ছে 3। আর ফাইনালি আরেকটা হচ্ছে এফ আর জি মিলিত হয়েছে, ওখানকার ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2। তার মানে আপনি প্রথমত এখানে চারটা ডিগ্রি পেয়েছেন, 5 4 3 2, সবগুলোই কি ইভেন? সবগুলো তো ইভেন না। তার মানে এটা ইউলারিয়ান গ্রাফ না, তার মানে এইটা ইউলারিয়ান গ্রাফ হচ্ছে না, বাদ দিয়ে দিলাম। একটু চেক করতে হবে পাথ কিনা, পাথ হলেও কাজে লাগবে। পাথের জন্য কেমন লাগবে দেখতে হবে আপনার কি এক্স্যাক্টলি দুইটা অড কিনা। আমরা কিন্তু লাকিলি এখানে 4 আর 2 তো ইভেন, সুবিধা। এক্স্যাক্টলি অড পেয়েছে কাকে? 5 আর 3। সো আমার ইভেন অড কিন্তু আছে এক্স্যাক্টলি দুইটা। সো আমাকে ইউলারিয়ান পাথ কিন্তু এখানে বলতে পারছি, কারণ এক্স্যাক্টলি দুইটা আমাদের অড আছে। সো এক্স্যাক্টলি দুইটা অড থাকা মানে এই 5 আর 3 হচ্ছে আমাদের এক্স্যাক্টলি দুইটা অড। সো আমরা একটা গ্রাফের ক্ষেত্রে বুঝলাম যে ওই গ্রাফটা সেফ অবস্থায় আছে। এখন নিচেরটার ক্ষেত্রে চেক করি পুল ডাউন নেটওয়ার্কের গ্রাফটা কি সেফ কিনা। এখানে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানেও আমি আগের মতন যেই নোডের নাম্বার গুলো লিখেছিলাম 1 2, সেটা মুছে দেই। দিয়ে এখন তার জন্য আমরা তার ডিগ্রি গুলো বের করব। তাহলে আসেন, এখানেও আমি যদি কালো দিয়ে মার্ক করি, তাহলে একেবারে উপর থেকে শুরু করলে প্রথমে ওই যেখানে মিলিত হয়েছে এ ডি আর এফ, তিনটা মিলিত হয়েছে। তো সেটাকে আমি ব্ল্যাক করলাম, এটার ডিগ্রি হচ্ছে 3। এবার নিচে নামলে এ আর বি এর মাঝখানে যে নোডটা আছে, এটার ডিগ্রি হচ্ছে 2। নিচে বি আর সি যেখানে মিলিত হয়েছে, ডিগ্রি হচ্ছে 2। তার নিচে যেখানে সি ই আর ডি মিলিত হয়েছে, তিনটা এজ মিলিত হয়েছে, ডিগ্রি হচ্ছে 3। এর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় ই এফ এবং জি মিলিত হয়েছে, তার ডিগ্রি কত? 3। এবং জি এর নিচে একটা নোড আছে, ডিগ্রি কত? 1। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত সবগুলো কি ইভেন? সবগুলো তো এখানে ইভেন না, তার মানে এটা ইউলারিয়ান গ্রাফ হবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ইউলারিয়ান পাথ হবে? যদি পাথ হয় তাও আমাদের কাজে লাগবে। ইউলারিয়ান পাথ কি হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে অড আছে কয়টা? চারটা, 3 3 3 1। তার মানে এক্স্যাক্টলি দুইটা তো নাই। সো এক্স্যাক্টলি দুইটা না থাকা মানে ইউলারের পাথও আমরা পেলাম না। তার মানে এটা ইউলারিয়ান পাথও হচ্ছে না। সো এইখানে এই বর্তমান অবস্থায় আপনি ডিফিউশন জোনকে শেয়ার করে লেআউটটা বানাতে পারবেন না। ঠিক আছে? আপনাকে কোনো না কোনো ভাবে এটা রিস্ট্রাকচার করতে হবে। সো আপনাকে কোনো না কোনো ভাবে চেষ্টা করতে হবে যে আমরা কি স্ট্রাকচারটা চেঞ্জ করে অন্য কিছু করতে পারি কিনা, মানে অন্য কোনো স্ট্রাকচার বানিয়ে নিয়ে কাজ করা যায় কিনা। ঠিক আছে? অন্য কোনো স্ট্রাকচার বানানো যেতে পারে কিভাবে? ধরেন এইটা তো আছে এরকম, ধরেন আমরা যদি এইভাবে করতাম, সো আমাকে কিন্তু ব্যবস্থা করতে হবে। যদি একেবারে কোনো ওয়ে না থাকে, আপনি যদি সকল ওয়ে চেক করে এক্সপ্লোর করে বলতে পারেন যে ওয়ে নাই, তাহলে তো ভালো কথা। বাট যদি একটা ওয়েও থাকে, আপনাকে একটু এক্সপ্লোর কিন্তু করতে হবে। সো এখানে এমন তো করতে পারি যে এ বি সি এরকম ছিল, ঠিক আছে, তার সাথে আমরা দেখেছি যে আমাদের ডি তো তার প্যারালালি আছে।
সো ডি এরকম প্যারালালি আছে। এখন যেটা আমরা নিচ থেকে ই বের করেছিলাম, আমরা তো এইটা করতে পারি না, যে ধরেন, আচ্ছা ধরেন নিচ থেকে ই বের করি, সমস্যা নাই, ই দিলাম এখানে। So, আগের মতন, এবং উপর থেকে এফ এসে এখানে মিলিত হয়েছে, উপর থেকে এফ এসে এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে এফ। ঠিক আছে, শুধু এইবার ই আর এফ এর কমন থেকে জি কে বের না করে, জি তো তার সাথে সিরিজেই ছিল, তাই না? সো জি কে যদি আমরা উপর থেকে আনি এরকম, তাহলে একই তো কথা, কোনো পার্থক্য তো নাই। কারণ আমরা জানি যে জি কে সিরিজে রাখা হচ্ছে, সি কে সিরিজে আমরা এখানে রাখি, কি আমরা তাকে উপরে নিয়ে যাই, কোনো পার্থক্য তো নাই। So, আমি জি কে উপরে রাখতে পারি। এখন কিন্তু আমার সুবিধা থাকলেও থাকতে পারে, শুধু চেক করে দেখি। জি এর মাথায় ওই নোডের আমার ডিগ্রি কত? 1। এবার জি এর নিচে এখানে মিলিত হয়েছে কে? জি, এ, ডি এবং এফ। সো এখানকার ডিগ্রি হচ্ছে 4। এ আর বি এর মাঝখানে 2, বি আর সি এর মাঝখানে 2, সিই আর ডি এর ওখানে কত ডিগ্রি? সিই আর ডি এর ওখানে ডিগ্রি 3, আর ই আর এফ এর এখানে ডিগ্রি হচ্ছে 2। তার মানে এইটা কি ইউলারের গ্রাফ হচ্ছে? এটা কি ইউলারের গ্রাফ হবে? সবগুলো কি এখানে ইভেন? না, আমরা কিন্তু একও পেয়েছি, অড আছে, তিনও আছে। সো একটা অড পাওয়া মানে এটা ইউলারের গ্রাফ না। সো এখন এটা কি ইউলারের পাথ হবে? সো পাথ হবে কিনা দেখতে হবে এক্স্যাক্টলি কি আমরা দুইটা অড পাচ্ছি কিনা। আমাদের এখানে এক্স্যাক্টলি এই একও হচ্ছে একটা অড, আবার 3 হচ্ছে আরেকটা অড, যদি ভুল না করে থাকি দুইটা, তার মানে এইটা এখন ইউলারের পাথ হবে। সো তার মানে এই কনফিগারেশন নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সো পুল ডাউন নেটওয়ার্কের এই কনফিগারেশনটা নিয়ে আমরা আগাবো, এবং পুল আপ নেটওয়ার্কের যেটা উপরে পেয়েছিলাম ওইটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করবো। বাট এখনই কিন্তু শেষ কথা হয়নি। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনাকে সিকোয়েন্স খুঁজে বের করতে হবে। আপনাকে সিকোয়েন্স খুঁজে বের করতে হবে, দেখতে হবে একেবারে এক্স্যাক্টলি কি আপনি এমন দুটো সেম, একটা সেম সিকোয়েন্স খুঁজে বের করতে পারেন কিনা। একটা সিকোয়েন্স, আপনাকে একটা সিকোয়েন্স খুঁজে বের, মাল্টিপল সিকোয়েন্স কিন্তু থাকতে পারে, সো এই প্রবলেমের কিন্তু মাল্টিপল সলিউশন থাকতে পারে। আমাদেরকে জাস্ট একটা সিকোয়েন্স খুঁজে বের করতে হবে, যেই সিকোয়েন্সটা উপরে পুল আপের জন্য সত্য, নিচে পুল ডাউনের জন্য সত্য। তার মানে দুইটার জন্যই এই ওই সিকোয়েন্সটা কাজ হবে। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে আপনি যে কোনো এজ কে মাত্র একবার ট্রাভেল করতে পারবেন, নোটগুলোকে আপনি যতবার খুশি ট্রাভেল করতে পারবেন। সো আবারও শোনেন, যে কোনো একটা এজ কে আপনি মাত্র একবারই ট্রাভেল করতে বা টাচ করতে পারবেন, আর নোটগুলোকে যতবার খুশি টাচ করতে পারবেন। সো শর্তটা হচ্ছে আপনার ওই সিকোয়েন্সটা বের করবার সময় এজ কে আপনি মাত্র ওয়ান্স, একবারই টাচ করতে পারবেন, আর নোটগুলোকে আপনি যতবার খুশি মাল্টিপল টাইম আপনি তাকে টাচ করতে পারবেন, বা তার মধ্যে ট্রাভার্স বা ট্রাভেল করতে পারবেন। ঠিক আছে, সো নোটগুলো যতবার খুশি টাচ করেন কোনো সমস্যা নাই। এজ গুলোকে আপনি মাত্র একবার টাচ করে সবগুলো এজ কে টাচ করে আসতে পারবেন যেই সিকোয়েন্সে, সেইটা আপনার নিচের জন্য আর উপরেরটার জন্য সেম হতে হবে। যখনই আপনি একটা সিকোয়েন্স পেয়ে যাবেন যেটা উভয়ের জন্য কাজ করছে, এই সিকোয়েন্সটাই আপনার লেআউটকে, ডিফিউশন জোনকে শেয়ার করে এঁকে দেওয়ার জন্য হেল্প করবে। সো আপনি ওই সিকোয়েন্সটা পেয়ে গেলেই বাকি কাজ সিম্পল। ঠিক আছে, সো আপনি সিকোয়েন্সটা বের করবেন কিভাবে? সুবিধা হচ্ছে যদি আপনার ইউলারিয়ান গ্রাফ হয়, গ্রাফ যদি হয়, সবগুলো যদি ইভেন হয়, তাহলে আপনার সুবিধা হলো আপনি যে কোনো নোড থেকে শুরু করে দেখতে পারেন যে আপনার সিকোয়েন্সটা পান কিনা। সো আপনি যদি ইউলারের গ্রাফ পান বা সবগুলো নোডের এজ, নোডের ডিগ্রি যদি আপনার ইভেন হয়, আপনি খুব সেফ আছেন। আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারেন, করে আপনি শুধু দেখবেন যে আপনি পাথ কতগুলো পান, সবগুলো বের করে ফেলার চেষ্টা করবেন। সো আপনি যতগুলো নোট পাচ্ছেন সবগুলো থেকে শুরু করবেন, করে যতগুলো সম্ভব পাথ সবগুলোকে আপনি নোট ডাউন করে ফেলার চেষ্টা করবেন। তারপর দেখবেন যে উপরের পাথ আর নিচের পাথগুলো মিলছে কিনা, যেখানেই মিলে যাবে বুঝবেন যে এটাই আপনার সিকোয়েন্স। একাধিক রেজাল্ট আসতে পারে, একটা রেজাল্ট আসতে পারে। কিন্তু যদি আপনার অড হয়, মানে যদি ইউলারের গ্রাফ না হয় ইউলারের পাথ হয়, আমাদের এখানে যেটা কেস, ইউলারের পাথের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যে কোনো দুইটা অড আছে তো আপনার কাছে, সো যে কোনো একটা অড থেকে অন্য অডে পৌঁছাতে হবে। এইটা হচ্ছে ইউলার পাথের ক্ষেত্রে শর্ত। সো ইউলারের পাথ যদি হয় সেখানে আছেই তো এক্স্যাক্টলি দুইটা অড। সো আপনি যে কোনো একটা অড থেকে শুরু করে অন্য অডে গিয়ে আপনার পৌঁছাতে হবে, দেখতে হবে আপনি সবগুলো এজ কে ট্রাভেল করতে পারছেন কিনা অনলি ওয়ান্স। করতে পারলেই ওটা আপনার একটা সিকোয়েন্স হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা চেক করে দেখি। প্রথমত আমাদের উপরেরটার ক্ষেত্রে আসেন চেক করি। সো আমাদের উপরেরটার ক্ষেত্রে অড কোথায় আছে? উপরেরটার ক্ষেত্রে আমাদের এই পুল আপের ক্ষেত্রে অড হচ্ছে এই 5-এর এখানে আছে, সো আমি এখানে একটা অ্যারো দিলাম। আর কোথায় আছে? 3 বরাবর আছে, আমি ওখানে আরেকটা অ্যারো দিলাম।
সো তার মানে আমি 5 থেকে শুরু করতে পারি অথবা 3 থেকে শুরু করতে পারি। সো আমি 5 থেকে শুরু করে কিংবা 3 থেকে শুরু করে যতগুলো সিকোয়েন্স আছে সবগুলো সিকোয়েন্সই আমি লিখে রাখার চেষ্টা করব। তারপর দেখব কোনটা কোনটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, মানে কোনটা কোনটা নিচেটার সাথে মিলে যায়। তাহলে আসেন আমি মাঝখানে একটু যদি মুছি তাহলে আমার সিকোয়েন্সটা লেখার জায়গাটা পাবো। তাহলে উম, আমাদের টার্গেট হচ্ছে উপরেরটা থেকে আমরা শুরু করব। সো আমরা উপরেরটা থেকে শুরু করব এবং দেখব যে আমাদের এখানে 5 থেকে 3-এ বা 3 থেকে 5-এ যাওয়ার পথে আমরা এমন কোনো সিকোয়েন্স পাই কিনা যেটা নিচেরটার সাথেও পাওয়া যাবে। আসেন একটু চেক করে দেখি। আচ্ছা, সো আমাদের উপরে 5 থেকে 3-এ যেতে হবে। সো 5-এর ওখান থেকে যদি শুরু করেন তাহলে 5 থেকে আপনি এ বরাবর যেতে পারেন। এ, সো 5 থেকে আপনি শুরু করে প্রথমে এ বরাবর ট্রাভেল করে এদিকে আসলেন এ, তারপর আপনি আবার যেতে পারেন বি, এরপর যেতে পারেন কি ঘুরে আবার সি। নোটকে একাধিকবার টাচ করেন সমস্যা নাই। তারপর সি থেকে আপনি যাবেন হচ্ছে ডি, এরপরে যেতে পারেন হচ্ছে ই, তারপরে ঘুরে হচ্ছে জি, এবং সব শেষে হচ্ছে এফ। তো আমাদের সিকোয়েন্স ছিল হচ্ছে ওই 5 থেকে শুরু করেছেন, নোড 5 থেকে শুরু করে আপনি গিয়েছেন প্রথমে এ বরাবর, এরপরে বি, তারপরে সি, এরপরে গেছেন ডি, এরপরে ই বরাবর উঠেছেন, আবার জি বরাবর নেমে এফ বরাবর আপনি কিন্তু ওই 3 নাম্বার নোডে, মানে যেখানে তার ডিগ্রি হচ্ছে 3, সেখানে কিন্তু পৌঁছেছেন। তো আপনি 5 থেকে শুরু করে কিন্তু 3-এ পৌঁছালেন। সো এইটা আপনার একটা সিকোয়েন্স হতে পারে। আবার কেউ চাইলে বলতে পারতো যে আমি প্রথমে এ বরাবর এসে বি বরাবর না উঠে সি বরাবর উঠেছি। সো অন্য কারো সিকোয়েন্স কিন্তু সেটাও হতে পারতো। সো আপনি যতগুলো সিকোয়েন্স আছে সবগুলোই এইভাবে বের করবেন, করে রাখবেন একটা জায়গায়। আপনার যদি এমন হয় যে আপনি যদি সবগুলো না বের করে আগেই বুঝে ফেলতে পারেন যে এইটা আপনার নিচে কাজ করবে, তাহলে আপনার আর বের করা লাগবে না। আসেন আমরা এইখানে তো বের করলাম একটা, একটু নিচেরটার ক্ষেত্রে আবার বের করে দেখি তো আমাদের এমন কিছু কোনো কিছু পাওয়া যায় কিনা বা কাছাকাছি কিছু একটা পাওয়া যায় কিনা। সো নিচেরটার ক্ষেত্রে ধরো নিয়ম কি, আমাদের কি এখানে সবগুলো ইভেন, সবগুলো ইভেন থাকলে তো আমরা সেটা নিয়ে শুরু করতে পারতাম যে কোনো জায়গা থেকে। কিন্তু যদি অড হয় তাহলে অড হলে আমাকে অডের যে দুইটা আছে দুইটার যে কোনো একটা থেকে শুরু করে অন্যটাতে পৌঁছাতে হবে। সো আমাদের এখানে অড বলতে আছেই হচ্ছে এই একটা, আরেকটা অড কি আছে, আরেকটা অড হচ্ছে এই যে 3 বরাবর আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখতে চাই তাহলে আমাদের কেমন হবে সিকোয়েন্স। আচ্ছা, সো আমরা ধরেন 1 থেকে শুরু করব, 1 থেকে শুরু করে 3-এ যাব। সো 1 থেকে মানে আমরা প্রথমত ধরেন এই জি বরাবর যাচ্ছি। সো 1 থেকে শুরু করে নিচেরটার জন্য লিখছি আমরা প্রথমে জি দিয়ে যাচ্ছি, গিয়ে আপনি এরপরে জি দিয়ে এসে এ হয়ে যেতে পারেন, বি হয়ে যেতে পারেন, সি হয়ে যেতে পারেন। তার মানে জি এর পরে আসতে পারে এ, বি, সি, তিনটা। তারপরে আবার এখান থেকে আপনি, আপনার কিন্তু 3-এ ব্যাক করতে হবে। সো আপনি চাইলে সি থেকে ডি তে উঠে যেতে পারেন অথবা ই তে নেমে যেতে পারেন, আপনার ইচ্ছা। ধর আমার মন চাচ্ছে আমি ই তে যাব, সো সি থেকে আপনি পরে আবার ই তে গেলেন, সমস্যা নাই। তার মানে আমাদের আসলে হচ্ছে ই, ই থেকে আপনি যাবেন হচ্ছে এফ বরাবর আবার উপরের নোডে। সো ই থেকে আবারও এফ, এবং তারপরে আপনি ডি বরাবর নেমে এসে ওই 3 যেখানে আছে সেখানে গিয়ে শেষ করলেন। সো আলটিমেটলি এফ এর পরে ডি গিয়ে আপনি শেষ করলেন। সো আমরা দেখেন অড থেকে শুরু হয়ে অডে গিয়ে শেষ করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই নিচে পাওয়ার সিকোয়েন্স আর উপরে পাওয়ার সিকোয়েন্সটা কি সেম? যদি আমাদের এই দুটো রেজাল্ট সেম হয়ে যেত, এখন যদি এই দুটো রেজাল্ট সেম হয়ে যেত তাহলে আমাদের কাজ শেষ, এইটাই আমাদের সেম সিকোয়েন্স, এই সিকোয়েন্স নিয়ে আমি ফার্দার আগাতে পারতাম। কিন্তু এইখানে কিন্তু আমাদের সিকোয়েন্সটা কি সেম কিন্তু না। ঠিক আছে, তার মানে আপনাদের এইখানে এই দুইটা সিকোয়েন্স নিয়ে আপনি আর কাজ করতে পারছেন না। তাহলে নিচে এইমাত্র যে সিকোয়েন্সটা পেলাম এই সিকোয়েন্সটা কি উপরে পাওয়া সম্ভব? এই সিকোয়েন্সটা কি উপরে পাওয়া সম্ভব? আমরা যদি একটু লক্ষ্য করি এটা কি উপরে পাওয়া যায়? যে প্রথমে জি তারপরে এ বি। তো শুরু করতে হবে আপনার আয়দার 3 থেকে বা 5 থেকে। তো 5 থেকে শুরু করলে আপনি জি পেতে পারেন, ঠিক আছে, কিন্তু জি পেলে কিন্তু তারপর আপনার এফ চলে আসবে। ঠিক আছে, সো যদি জি এর পরে আপনি এফ চান, দেখেন আমরা বলছি যে আমরা যদি উপরে 5 থেকে শুরু করে জি কে নেই আগে, মানে আমরা যদি প্রথমত এই বরাবর আসি তাহলে এইখানে এসে আপনি পরে এফ কে পাবেন। ঠিক আছে, যদি তাই হয় তার মানে আপনি জি এর পরে এফ পাচ্ছেন। এইটা কি নিচে সম্ভব পাওয়া? নিচে কিন্তু দেখেন আপনি এই জি বরাবর এসে কিন্তু আপনি এফ বরাবর ঘুরে আসতে পারতেন। তার মানে জি থেকে এফ ওই সিকোয়েন্সটা নেওয়া যেতে পারে। সো আপনি যদি খোঁজেন উভয়ের ক্ষেত্রে কিন্তু জি এর পরে এফ এইটা কাজ করতে পারে। আচ্ছা, জি এর পরে এফ এ আপনি নিচের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন? জি হয়ে এসে এফ এর পরে আপনি অবশ্যই ই ধরতে বাধ্য। তার মানে জি এফ ই। উপরে কি জি এফ এর পরে ই তে যাওয়ার উপায় আছে?
উপরেও কিন্তু এফ এর থেকে ই তে যাওয়ার উপায় আছে, তার মানে জিএফ ই কাজ করবে। আচ্ছা, ই এর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি আছে, ই এর পরে এদিক দিয়ে সি তে যাওয়ার স্কোপ অথবা ডি তে যাওয়ার স্কোপ, কিন্তু আমাদের উপরে দেখাচ্ছে জিএফ ই এর পরে আপনি শুধু সি দিয়ে যেতে পারেন। সো আমরা ই এর পরে সি কে নিচ্ছি। সো সি হলে তারপরে বি, তারপরে এ। সো আমাদের নিচেরটার ক্ষেত্রে সি হয়ে বি হয়ে এ আপনি নিতে পারছেন, এবং তারপরে আপনি ফাইনালি ডি কে নিতে আবার বাধ্য। ঠিক আছে, তো আপনি এ এর পরে ডি। তো এই সিকোয়েন্সটা কি উপরে আছে, জি এফ ই সি বি এ ডি। সো আমরা জি হয়ে আসছি, এরপরে এফ এ গেলাম, তারপরে আপনি ই তে গেছেন, এরপর আপনি সি তে নামবেন, বি দিয়ে উঠবেন, এ তে আবার নেমে, তারপরে কিন্তু আপনি আবার ডি দিয়ে নেমে ওই তিনে পৌঁছাচ্ছেন। সো এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের নিচে এবং উপরে উভয়ের জন্যই কিন্তু কাজ করবে। So, তার মানে জি এফ ই সি বি এ ডি এই সিকোয়েন্সটা কিন্তু উপরে এবং নিচে উভয়ের জন্যই আমরা পাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমরা উভয়ের জন্যই পাচ্ছি, সো এই সিকোয়েন্সটা দিয়ে কিন্তু আমরা ইভেনচুয়ালি আমাদের আহ, ওই ডিফিউশন জোনকে শেয়ার করে কিন্তু আঁকতে পারবো। তাহলে আসেন এখন আমরা আঁকি। এই সিকোয়েন্সটা নিয়ে আমরা একটা লেআউট আঁকবো, জিএফ ইসি বিএডি, এবং দেখবো যে তার জন্য আমাদের এটা কতটুকু কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আহ ধরেন আমরা সিকোয়েন্সটা একটা জায়গায় লিখে রাখি। সিকোয়েন্সটা একটা জায়গায় লিখে রাখি। সো সিকোয়েন্সটা আমরা পেয়েছি কি, পেলাম হচ্ছে জি এফ ই সি বিএডি, এটা আমাদের সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এটা যদি সিকোয়েন্স হয়, আচ্ছা, আমার মনে হয় যে আপনারা একটা কাজ করেন, আমাদের সেশনটা তো খুব বেশিক্ষণ বাকি নাই, আপনারা একটু এক্সিট করে আবার রি এন্টার করেন, তাহলে আমরা ওখানে আঁকা শুরু করলেও আর মুছতে হবে না। ঠিক আছে, আপনারা একটু এক্সিট করে রি এন্টার করেন। আচ্ছা, তাহলে আমরা আগে আমাদের ট্রানজিস্টর লেভেলের সার্কিটটা এঁকে নেই। ধরেন আমাদের এনমস দিয়ে কেমন ছিল, এনমস দিয়ে সার্কিটটা ছিল হচ্ছে আমাদের জি ছিল, তারপরে এ বি সি, সো এ বি আর সি ছিল। আচ্ছা, তার সাথে ডি ছিল প্যারালাল, সো ডি প্যারালাল এটা। আচ্ছা, তাদের থেকে ভুল না করে থাকলে একটু চেক করে দেখেন, ই বের হয়েছে, এবং এই পুরোটার সাথে আবার ছিল হচ্ছে এফ, এরকম ভাবে সিরিজে। সো আমরা সিকোয়েন্সটা পেয়েছি হচ্ছে জি এফ ই সি বি এ ডি, এটা। সো মোট 7টা আছে। সো আমরা একটু চেক করে দেখি, জি হয়ে এফ ই দেন সি বি এ ডি, হ্যাঁ, এন মসের ক্ষেত্রে কাজ করবে। আর পি মসের জন্য সেটা কেমন ছিল, পি মসের জন্য ছিল হচ্ছে আমাদের এ, এটা বি, এখান থেকে সি, সো এ বি সি, তার সাথে ডি হচ্ছে সিরিজে আছে, পুরোটার সাথে আমাদের ই হচ্ছে প্যারালাল, তার সাথে
এফ সিরিজে এবং পুরোটার সাথে হচ্ছে আবার জি হচ্ছে প্যারালাল, এইভাবে আছে। চেক করে দেখেন ভুল হলো কিনা। সো এটা আমাদের আউটপুট জেড, আর এদিকে ছিল এটা আমাদের জেড। উপরেরটা হচ্ছে আমাদের ভিডিডি, আর নিচে তো আমাদের গ্রাউন্ড দেওয়াই আছে। সো সিকোয়েন্স একটু চেক করে দেখি। সো আমরা যদি দেখি জি, তারপর এফ হয়ে ই, দেন সি, বি, এ, ডি, হ্যাঁ কাজ করা উচিত। তাহলে এখন এটার জন্য আমরা লেআউটটা করব। সো আমাদের এই যে সিকোয়েন্সটা পেয়েছি, এই সিকোয়েন্সে আমাদের পলিগুলো থাকবে। সো এটাই আমাদের পলির সিকোয়েন্স, সরি এটাই আমাদের পলির সিকোয়েন্স। এই সিকোয়েন্সে পলিগুলোকে রাখলে আমরা ডিফিউশন জোন শেয়ার করতে পারার কথা ইনশাআল্লাহ। আছে দেখি হয় কিনা। মোট 7টা আছে, সো তার মানে আমাদের এখানে বেশ বড় একটা ভিডিডি স্ট্রিপ লাগবে। সো এটাকে বলছি ভিডিডি। আর নিচে বেশ বড় একটা নিয়ে আমরা লিখলাম হচ্ছে ভিএসএস। সেই বড়টা ক্ষেত্রে বলছে হচ্ছে ভিএসএস। আচ্ছা, এখন আমরা ধরেন উপরে ব্রাউন কালারে 7টার জন্য বললাম এটা হচ্ছে পি প্লাস। সো এইটা হচ্ছে পি প্লাস। আর নিচে ধরেন দিলাম হচ্ছে গ্রিনে, এটাকে বললাম হলো এন প্লাস। সো নিচে এটা আছে হচ্ছে এন প্লাস। সো 7টা পলি, সো পলিগুলোকে যদি লালে আঁকি 7টার জন্য আমাদের পলির সিকোয়েন্স হচ্ছে ধরেন এইটা 1, 2, 3, 4, 5, 6 এবং 7। সো মোটামুটি এরকম হলে পলির সিকোয়েন্সটাতে আমরা সরাসরি লিখে ফেলতে পারবো কি সিগন্যাল গুলো। এটা হচ্ছে জি, এটা এফ, এটা ই, এটা সি, বি, এ, ডি। এই সিকোয়েন্স, তার মানে উপরেও লিখবো জি, এফ, ই, এই সিকোয়েন্সে পলিগুলো আছে, সি, বি, এ, ডি। সো সিকোয়েন্সটা দেওয়া আছে। সো এখন আমরা নিচে এন মস এর কানেকশন গুলো দেই এবং তারপর উপরে পি মস এর কানেকশন গুলো দিব। আচ্ছা, সো কানেকশন গুলো হবে কন্টাক্ট এবং মেটাল ওয়ান দিয়ে। সো এবিসি আমাদের সিরিজে আছে, আমরা বাম দিকে দেখতে পাচ্ছি এবিসি আছে সিরিজে। সো এবিসি সিরিজে থাকলে তার আহ, একটা দিক এবিসি সিরিজে আছে, সো একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন সি এর একটা প্রান্ত, ডি এর একটা প্রান্ত আর ই এর একটা প্রান্ত এখানে কানেক্টেড। সো সিডিই কানেক্টেড হবে, সো সিডি এবং ই কানেক্টেড হবে, এরকম একটা প্রান্ত আমাকে দেখতে হবে। সো সিডি এবং ই হচ্ছে আমার কানেক্টেড। সো সিডি আর ই কানেক্টেড হয়েছে, এইটাকে আমি বললাম ধরেন আহ, এই নোডটা তো এনমোস থেকে, so আমি বললাম এটাকে নোড, ধরেন বললাম নোড ওয়ান, এন 1। সো এন 1 নোডটা সিডিই কে কানেক্ট করে। আমাদের লেআউটের মধ্যে দেখেন ইআরসি তো পাশাপাশি, তার মানে কিন্তু ইআরসি এর ওই কমন নোডটা অলরেডি এখানে হয়ে গেছে। সো এন 1 নোডটা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। সো এটা আমাদের এন 1 নোড অলরেডি হয়ে গেছে। ওইখানে আমাকে নিয়ে আসতে হবে কাকে? একটা ডি কে নিয়ে আসতে হবে। সো ডি এর এমন একটা প্রান্ত আনতে হবে যেই প্রান্তে অন্য কেউ নাই। তার মানে ডি এর ডান দিকের নোডটা কি আপনার আনতে হবে। অন্য যদি আপনি বাম দিকের নোডটাকে আনেন, ওখানে কিন্তু এও আছে, এটা কিন্তু এ এরও একটা নোড, যেটাকে আমি এইমাত্র মার্ক করলাম, এটা কিন্তু এ এরও নোড, আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। ডি এর ডান দিকেটাই হচ্ছে শুধু তার একার। সো ওইটাকে আর ইআরসি এর মাঝখানের এই নোডটাকে আপনি যদি কমন করে দেন, তাহলে আপনি সেফ থাকবেন। সো আপনি এই নোডটাকে কানেক্ট করতে চান, সো আপনি লিখে রাখেন ওটাও এন 1, এখানে লিখে রাখেন হচ্ছে এন 1। কানেকশনটা একটু পরে দিব, ঠিক আছে, আগে লিখে রাখেন এন 1 আর এন 1। আচ্ছা, এরপরে ই এর অপর প্রান্ত স্কেমেটিকে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে গেছে, আবার এফ এর একটা প্রান্ত গ্রাউন্ডে গেছে। তো আমরা দেখি ই আর এফ এর কি কোনো কমন প্রান্ত আছে? ওটাকে বললাম এন 2, ওটা কিন্তু গ্রাউন্ডে যাবে। তো দেখেন ই আর এফ এর একটা কমন প্রান্ত অলরেডি আছে এন 2, তার মানে বুঝতেই পারছেন এইটা অবশ্যই গ্রাউন্ডে যাবে। সো এটাকে অবশ্যই গ্রাউন্ডে আপনার নিতেই হবে। সো যদি গ্রাউন্ডে নিতে হয় তাহলে আমরা আপাতত একটা গ্রাউন্ড টেনে রাখি, যেটা আমার ইআরএফ এর মাঝখানে, এখানে আমার একটা গ্রাউন্ড নিতে হবে। সো গ্রাউন্ডের জন্য একটা কন্ট্যাক্ট দিলে এখানে আমরা অবশ্যই গ্রাউন্ডে যাবে, কিছু করার নাই। আচ্ছা, তাহলে আমরা এন 2 এর কাজ করতে পারলাম। এবার উপরের দিকে এডিএফ আর জি যেখানে কমন হয়েছে ওই নোটটাকে আমি, কমপ্লেক্স নোট তো নাম বললাম 3। সো এডিএফ আর জি, সো এডিএফ জি, তাহলে দেখতে হবে এডিএফ জি এগুলা কি এখানে নিজেরা নিজেরা কোথাও কানেক্টেড হয়েছে কিনা। লক্ষ্য করে দেখেন এডিএফ জি কি কোথাও কোথাও কানেক্টেড হয়েছে। জিআরএফ কানেক্ট হয়ে আছে লেআউটে, আবার এআরডি কমন হয়ে আছে। সো আপনি যদি এই দুইটাকে এন 3 বানান, এই দুইটাকে যদি আপনি এন 3 বানান,
ঠিক আছে? তাহলে কিন্তু আপনার আলটিমেটলি ওই চারটা মিলিত হয়ে যাওয়ার কাজটা হয়ে গেল দুটো নোট দিয়ে। সো জিআরএফ এআরডি আপনি কমন রাখতে পারেন। সো এই জন্য আমি নোট থ্রি আর নোট থ্রি লিখলাম। আর ফাইনালি আমার জেডটা বের হয়েছে জি এর একেবারে একা একটা নোট থেকে। সো জি এর বাম দিকের নোটটা হচ্ছে একা, এইটা আমার জেড হবে। সো দেখেন তো আমরা কি মোটামুটি সবগুলো কমপ্লেক্স নোটকে দিয়ে ফেলেছি কিনা। সো মোটামুটি কিন্তু আমাদের কমপ্লেক্স নোট এই চারটাই ছিল, এই চারটা নোটই কিন্তু আমরা বের করে ফেলেছি। এ আর বি এর মাঝখানে তো সিরিজ, ওটা দেখার কিছু নাই, বি আর সি এর মাঝখানে সিরিজ দেখার কিছু নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা এই বরাবর কানেকশনটা দিয়ে ফেলি, আমরা যে মেটালটা দিয়ে কানেকশনটা দিয়ে ফেলি। প্রথমত এন থ্রি আর এন থ্রি যে কানেক্টেড হবে, এন থ্রি কি নিচ দিয়ে কানেক্টেড হতে পারবে? নিচ দিয়ে যাওয়া শুরু করলে কিন্তু সে এই যে মেটালটা আছে তার সাথে কিন্তু শর্ট হয়ে যাবে। সো এন থ্রি কানেকশনটা দিতে হবে কোন দিক দিয়ে? এন থ্রি কানেকশন দিতে হবে কিন্তু উপর দিয়ে। ঠিক আছে, সো এন থ্রি কানেকশন যাবে হচ্ছে উপর দিয়ে। সো এন থ্রি কানেকশন আমরা দিতে বাধ্য হচ্ছি উপর দিয়ে। ঠিক আছে, সো আমরা এন থ্রি কানেকশন এদিক দিয়ে দিলাম। আচ্ছা, এন থ্রি কানেকশন যদি এদিক দিয়ে দিয়ে ফেলি, তাহলে এন ওয়ান এর কানেকশনটা কোন দিক দিয়ে যাবে? এন ওয়ান, এন ওয়ান কি আপনি এখন উপর দিয়ে আর আনতে পারবেন? এন ওয়ান যদি আপনি উপর দিয়ে নেওয়া শুরু করেন তাহলে কিন্তু এই যে এন থ্রি এর এখানে গিয়ে সে শর্ট হয়ে যাবে না? কেউ যদি এখন বলে আমি এন ওয়ান এখান দিয়ে নিব, তাহলে এই যে শর্ট হয়ে গেল না এন ওয়ান এর কানেকশনটা এন থ্রি এর সাথে? তার মানে আমরা এই মাত্র যেটা করলাম সেটা আপনি করতে পারবেন না, এই মাত্র যেটা করলাম এটা করতে পারবেন না। তাহলে কি কোন দিক দিয়ে নিবেন? আপনি এন ওয়ান কে নিবেন হচ্ছে একটু নিচ দিয়ে। নিচ দিয়ে মানে এই যে এই পথে নিবেন এন ওয়ান কে। So আপনি এন ওয়ান এর কানেকশনটা নিবেন এই পথে, নিয়ে এভাবে কানেকশন দিবেন। সো কানেকশনটা পুরো হবে কখন? যখন আপনি কন্ট্যাক্টটা দিবেন। সো কন্ট্যাক্ট দিয়ে কানেকশনটা পুরো করেন। ঠিক আছে, সো এখন একটু চেক করে দেখেন আমাদের কি কানেকশন গুলো ঠিক আছে কিনা। সো আমরা এন থ্রি কানেকশনটা পুরো করেছি, এন টু কে গ্রাউন্ডে দিয়েছি, এন ওয়ান এর কানেকশনটাও আমরা পুরো করে দিলাম, কোনো শর্ট হয়নি এবং জেড বের হয়ে আছে। তাহলে এখন একটু কুইকলি চেক করে দেখেন তো, গ্রাউন্ড থেকে ই হয়ে এফ হয়ে যাচ্ছিল। সো আমাদের এখানেও গ্রাউন্ড থেকে একটা হচ্ছে এফ বরাবর গেছে, এই যে গ্রাউন্ডের এখান থেকে এই কন্টাক্ট থেকে এফ এর দিকে বরাবর গেছে একটা, ই দিক বরাবর একটা গেছে, গিয়ে ই এর প্রান্ত গেছে এন ওয়ানে। সো আমাদের এই যে কন্ট্যাক্টের এখান থেকে ই পার করে অপর প্রান্ত এই এন ওয়ানে গেছে, যেটাকে আমি এখন মার্ক করলাম এন ওয়ানে গেছে। এইটা এন ওয়ান, সেখানে সিও মিলেছে, ইও মিলেছে, ডিও মিলেছে। সো আমাদের এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটাতে কিন্তু সিও মিলেছে, ইও মিলেছে, আবার ডি মিলেছে কিভাবে? কারণ এখান থেকে আমরা শর্ট করে ডান দিকের এই ডি থেকে নিয়ে আসছি, এটাও কিন্তু এন ওয়ান। তো ঠিক আছে, আবার উপরের দিকে এন থ্রি তে হচ্ছে জি এ ডি আর এফ। সো এই যে জি এ, এখানে জি এফ আছে এন থ্রি, আবার ডান দিকে এ আর ডি এর কমন প্রান্ত, সো এন থ্রি দিয়ে কানেক্ট করলে আমরা ওই জি এফ আর এ ডি একই পয়েন্ট পেয়ে গেল। আচ্ছা, আর শেষে হচ্ছে জি এর উপরে জেড আছে, সো জি এর যে একা প্রান্ত ওটাকে আমরা জেড হিসেবে লিখে রাখলাম, ওটা কানেকশন এখনো দেইনি কারণ ওটা পিমস থেকে আসবে। ঠিক আছে, আর এছাড়া বাকি সবগুলো কি ঠিক আছে কিনা দেখেন তো। এ আর বি এর মাঝখানে একটা কমন নোড আছে, সো এ আর বি এর মাঝখানে একটা কমন নোড আছে, বাট ওখান থেকে কেউ বের হয়নি, কিছু বের করতে হয়নি। বি আর সি এর মাঝখানে একটা কমন নোড আছে, বি আর সি এর মাঝখানে একটা কমন নোড আছে। এছাড়া একটু দেখেন তো অন্য কি কোনো নোড মিস করলাম? যদি অন্য কোনো নোড মিস না করে থাকি, তাহলে আমাদের এনমস এর কানেকশনটা এরকমই থাকবে। এবং দেখেন ডিফিউশন জোনকে কিন্তু শেয়ার করেছি, এবং কোনো মেটাল টু ব্যবহার করতে হয়নি। মেটাল ওয়ান কি আমরা জাস্ট প্রপারলি একটু বেন্ডিং করে, মেটাল ওয়ান কে এম ওয়ান কে আমরা কি করেছি? প্রপারলি বেন্ডিং করেছি। কিন্তু বেন্ডিং আপনি করতে পারবেন, মিনিমাম রাখতে পারলে ভালো, বাট বেন্ডিং আপনি যতটুকু দরকার অতটুকু আপনি সবসময় করতে পারবেন। কোনো ডিটোর আপনি রাখতে পারবেন না, ডিটোর আপনাকে অ্যালাউ করা হবে না। ডিটোর মানে হচ্ছে একটা জিনিস এই পয়েন্ট আর এই পয়েন্ট, সোর্স এবং টার্গেট এখানে কানেক্টেড হওয়ার কথা। ডিটুর মানে হচ্ছে আপনি যদি সোর্স থেকে টার্গেটকে ছাড়ায় গিয়ে ঘুরে আবার এসে কানেকশন দেন, এইটাকে বলা হয় ডিটুর করা। আপনার কানেকশন আসবে স্ট্রেইট, আইদার এরকম অথবা এরকম নিচে নামবে। দুনিয়া ঘুরে আবার যদি ব্যাক করেন ওটাকে বলা হয় ডিটোর। সো আপনি ডিটোর রাখতে পারবেন না। বেন্ডিং করেন সমস্যা নাই, অবভিয়াসলি বেন্ডিং আননেসেসারি করবো না, বাট যেটা লাগবে এটা আমরা অবশ্যই করব। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে এনমস এর কানেকশন তো হয়ে গেল। সো আমরা যাব হচ্ছে পিমস এর কানেকশনের জন্য। সো পিমস এর কানেকশনের মধ্যে কেমন আছে, ওটা কি একটু কমপ্লেক্স হবে? দেখি ওটা কি কতটুকু কমপ্লেক্স হয়। সো পিমস এর কানেকশনের মধ্যে আমরা প্রথমত দেখতে পাচ্ছি কি এবিসি প্যারালালি আছে। সো এবিসি প্যারালাল আছে আছে, এবং একটা নোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি সি এর প্যারালালের সাথে ডি কানেক্টেড হচ্ছে। So আমি এখানে লিখলাম এটাকে পি ওয়ান নোড বললাম। সো একটা নোডে এ বি সি এবং ডি কানেক্টেড হয়েছে পি ওয়ান নামক নোডে। সো আমাদের এখানে এ বি সি ডি এমন এমন নোডগুলো বের করতে হবে যেখানে আমরা
ওই এ বি সি ডি এর একটা করে পাবো। সো বি আর সি আর এ আর ডি কমন আছে কোথায় দেখেন, বি আর সি আর এ আর ডি কিন্তু কমন আছে, তার মানে আপনি কিন্তু এই নোটগুলোকে P1 হিসাবে ব্যবহার করতে পারেন। বি আর সি এর মাঝখানে এ আর ডি এর মাঝখানে এই দুটো কিন্তু P1 হতে পারে। বাট আমাদেরকে এখন ফাইনাল করছি না, একটু দেখে আসতে হবে, নইলে পরে আবার চেঞ্জ করতে পারবো, এই জন্য ফাইনালি টানছি না। সো P1 এর কাজটা হলো ডি এর অপর প্রান্ত, আচ্ছা ডি এর অপর প্রান্ত তো পরে, আগে এ বি সি এর অপর প্রান্তগুলো কই যাবে? এবিসি এর অপর প্রান্তগুলো ভিডিডি তে গেছে না? সো এবিসি এর অপর প্রান্তগুলো ভিডিডি তে গেছে। সো আপনাকে এবিসি এর অপর প্রান্তগুলো ভিডিডি তে নিতে হবে। সো এবিসি এর অপর প্রান্ত মানে এই যে প্রান্তটা আছে এইটা যাবে ভিডিডি তে। সো আসলে একটু টেনে রাখি। সো এই অপর প্রান্ত ভিডিডি তে যাবে, সি এরও অপর প্রান্ত ভিডিডি তে যাবে। সো সি এর অপর প্রান্ত ভিডিডি তে দেওয়া মানে হচ্ছে ই এর একটা প্রান্ত কিন্তু ভিডিডি পেয়ে গেল। সো ই এরও কিন্তু একটা প্রান্ত ভিডিডি, এবং ই এর কিন্তু একটা প্রান্ত ভিডিডি তে যাচ্ছে, এই যে ই এর কিন্তু এই প্রান্তটা ভিডিডি তে গেছে, এবং জি এর একটা প্রান্ত ভিডিডি তে গেছে। সো জি এর দুইটা প্রান্ত আছে জি আর এফ এর মাঝখানে, এইটাকে কিন্তু আপনি ভিডিডি তে পাঠাতে পারবেন না, কারণ তারা কিন্তু এফ ভিডিডি পেয়ে যাচ্ছে, বাট এফ এর কিন্তু ভিডিডি পাওয়ার কথা না। তার মানে আপনি জি আর এফ এর মাঝখানটা নিতে পারবেন না, জি যেখানে একা ওইখান থেকে নিতে হবে। সো মানে আপনাকে এইটা নিতে হবে, জি যেখানে একা, বাম দিকে এটা জি হচ্ছে একা। সো আপনি এইগুলোকে নিয়ে যদি এখন একটা কন্ট্যাক্ট দিয়ে রাখি জাস্ট ভিডিডি গুলোর জন্য, যাতে করে আমরা চেক করে দেখবো যে অন্যগুলো কাজ করে কিনা। আচ্ছা, সো ভিডিডি কানেকশন দিলাম, আর বাকি আছে কি পি টু নোড কোনটা আমাদের? পি টু নোডটা হচ্ছে যেখানে ই এফ এবং ডি মিলিত হয়েছে। সো ই এফ এবং ডি মিলিত হয়েছে এরকম কোন নোড কি আমাদের আছে, সেটা আমাদের পি টু হবে। সো ই এফ এবং ডি, সো ই এফ এবং ডিটা কোথায় আছে? ই এফ আর ডি, সো ই এফ দেখতে পাচ্ছি কোথায়? ই এফ হচ্ছে এখানে আছে, ই এফ এখানে আছে, আর ডি একা কোথায় আছে? ই এফ আর ডি, সো ই এফ এ একটা কমন পেলাম আমরা ই আর এফ এর মাঝখানে। সো ওখানে লিখে রাখি ই আর এফ এর ওখানে লিখে রাখি হচ্ছে P2, এটাকে লিখলাম P2। আর ডি এর একটা একা নোড আছে, এইটাকে বললাম হচ্ছে P2। আচ্ছা, এটা কানেকশন পরে দিব। P1 তো মাথায় রেখেছি, P2 টা আমরা পরে দিচ্ছি। আর কি আরেকটা নোড হচ্ছে আমাদের জেড, আরেকটা নোড হচ্ছে জেড যেখানে মিলিত হয়েছে কে? যেখানে এফ আর জি মিলিত হয়েছে। সো এফ আর জি মিলিত হয়েছে যেটা, সেটা হচ্ছে জেড যাবে। সো আমরা বুঝতেই পারছি যে এই এফ আর জি মিলিত হওয়া, এখান দিয়ে কে বের হবে? এখান দিয়ে আমাদের জি বের জেড এর নোটটা বের হবে। সো এখান দিয়ে আমাদের জেড বের হবে, যেটা অবভিয়াসলি বের হয়ে কই যাবে? ওই এন মোস্টে চলে যাবে। সো আমরা ওইটা এখন টেনে দিলাম, যেহেতু এটা একটা সাইডে আছে টেনে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের বাকি আছে P2 আর P1 এর কানেকশন। সো P1 এবং P2 এর কানেকশনের মধ্যে কি কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। আমরা যদি প্রথমে P1 কে টেনে ফেলি, P1 ধরেন টানলাম, টেনে আমরা কন্টাক্ট দিয়ে দিলাম। সো কন্টাক্ট দিয়ে দিলাম, তারপর বাকি আছে P2। সো P2 কেও টানেন। সো P2 কোথায় কোথায় যাবে? ইআরএফ এর মাঝখান থেকে, এবং ওই যে P2 বরাবর। সো আমরা এখানেও কন্টাক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এটা একটু চেক করে আপনারা দেখবেন যে আমাদের এটা কি ঠিক আছে কিনা, মোটামুটি প্রত্যেকে কি প্রত্যেকের দুই প্রান্তর নোটটাকে ঠিক মতন পাচ্ছে কিনা। আসেন আমরা যদি একটু চেক করতে চাই, আমি ধরেন চেক করি আর টিক দিয়ে যাই। সো আমরা দেখি যে প্রত্যেকের কানেকশনটা কি ঠিক মতন পেলো কিনা। প্রথমত জি আসবে কোথায়? স্কেমেটিকে জি আসছে ভিডিডি এবং জেড এর মাঝখানে। আমাদের সার্কিটের মধ্যে জি আসছে কোথায়? জি এর বাম দিকে ভিডিডি, ডান দিকে জেড আছে, সো জিটা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এফ, এফটা আমাদের সার্কিটের মধ্যে স্কিমেটিকে কি আছে? এক প্রান্তে জেড, আরেক প্রান্তে P2। সো আমাদের এখানেও এফ এর বাম দিকে জেড, এফ এর ডান দিকে P2, সো এফ ঠিক আছে। এরপর হচ্ছে ই, ই আমাদের স্কিমেটিকে কেমন হচ্ছে? উপরের দিকে ভিডিডি আর নিচে পেয়েছে P2। আমাদের লেআউটের মধ্যে ই এর ডান দিক ভিডিডি, বাম দিক P2, সো ই ঠিক আছে। আচ্ছা, সি, সি এর একটা প্রান্ত ভিডিডি, অন্য প্রান্ত P1। সো আমাদের লেআউটের মধ্যে সি এর বাম দিকটা ভিডিডি, ডান দিকটা হচ্ছে P1, সি ঠিক আছে। এরপরে বি এরও একটা প্রান্ত ভিডিডি, অন্য প্রান্ত P1। সো আমরা যদি এখানে দেখি বি এর বাম দিকটা P1, ডান দিকটা ভিডিডি, সো বিও ঠিক আছে। আমাদের এ এর উপরের প্রান্ত ভিডিডি, নিচেরটা P1। আমাদের লেআউটের মধ্যে এ এর বাম দিকটা ভিডিডি, ডান দিকটা P1, সো এও ঠিক আছে। আর বাকি আছে ডি, সো ডি এর একটা প্রান্ত P1, অন্য প্রান্ত P2। সো আমাদের লেআউটের মধ্যে ডি এর বাম দিকটা P1, ডান দিকটা P2, সো ডিও আমাদের ঠিক আছে। সো আমরা কিন্তু সবগুলোই ঘুরে আসলাম এবং প্রত্যেকটারই কিন্তু কানেকশন আমরা পাচ্ছি।
সো এখান থেকে কিন্তু আমরা আমাদের মোটামুটি লেআউটটা দেখেন, কোনো ডিফিউশন জোন শেয়ার করা মিস করিনি, এবং আমাদের কিন্তু মেটাল 1 দিয়ে করতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তা না হলে এখানে একটু বলেন তো আমাদের ক্যাপাসিটেন্স গুলো কত হবে। তো ক্যাপাসিটেন্স বা সাইজিং গুলো আমরা এখানে কিভাবে করতে পারি। সো যখন ডিফিউশন জোনকে শেয়ার করব, তখন আমরা চাইলে প্রত্যেকটা ওই ট্রানজিস্টর বরাবর তার উইডথ গুলো ওই যেভাবে আমরা পাই ওভাবেই রাখতে পারেন, অথবা আপনি ম্যাক্সিমাম ধরেও আগাতে পারেন। তার মানে এখানে কি মিন করলাম আমরা যদি আমাদের এই এনমস এর সাইজিংটা করি, তাহলে এনমস এর সাইজিং এর মধ্যে আমাকে বলেন তো এখানে ওয়ার্স্ট কেসে পাথে কয়টা ট্রানজিস্টর আছে এই সাইজিং এর মধ্যে। জি আছে, এ বি সি হয়ে তারপরে কেমন হতে পারে সাইজিং, জি হয়ে এ বি সি হয়ে তারপরে ই হয়ে শেষ, না ঠিক বললাম কি? সো আমাদের পাথে আছে 5টা। সো সাইজ গুলো কেমন হবে, 5x 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 এবং 5x হবে না? আচ্ছা, তাহলে আমাদের ডি এর সাইজটা কত হবে বলেন তো। ডি এর সাইজে আমাদের পথে পড়েছে কি, 3টা 5 এর প্যারালাল, সো ডি টার সাইজ হবে হচ্ছে 5/3x। আর এফ এর সাইজটা কত হবে, এফ এর সাইজটা হবে হচ্ছে 5/4x। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের সাইজিং। এখন দেখতে পাচ্ছেন এ বি সি ই আর জি এর সাইজ হচ্ছে 5 করে বড়, ডি আর এফ এর সাইজ কিন্তু ছোট। সো আপনারা চাইলে এনমস দিয়ে যখন ডিজাইনটা করবেন, তখন আপনি কিন্তু চাইলে বলতে পারেন যে আমরা ওই এ বি সি জি আর ই এদেরকে 5 করে রাখবো, আর ডি আর এফ এর উইডথ হচ্ছে কমাই দিব। আপনি চাইলে এটা করতে পারেন। অথবা আপনি যদি ডিআরএফ কে হালকা একটু ওভার অপটিমাইজ করেন, ধরে নেন যে সবগুলোই 5 করে একটু বেশি রাখলেন, তাহলে আপনার জিনিসটা একটু ইজি হয়। সো আপনি সবগুলোকে কিন্তু 5x বা 5w ধরে নিয়ে এখানে লেআউটটা চিন্তা করতে পারেন, ক্ষতি নাই। লেআউটের সময় করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, একই কথা উপরেটার জন্য দেখেন তো আমাদের ওয়ার্স্ট কেস পাথ কোনটা। উপরেটার জন্য ওয়ার্স্ট কেস পাথ কোথায় পাচ্ছেন, এ নিয়ে ডি নিয়ে এফ, এই তিনটাই কি ওয়ার্স্ট কেসের মধ্যে পড়ে না? আইদার এডিএফ বা বিডিএফ বা সিডিএফ, এটাই কি ওয়ার্স্ট কেস না, নাকি অন্য কোনো পথ পাওয়া যায়? অন্য কোনো পথ কি আছে? এই তিনটা যদি হয়, তাহলে আমাদের সাইজিং গুলো কত হবে, সাইজিং গুলো হবে হচ্ছে উপরেরটার ক্ষেত্রে এ বি এফ, এগুলো হবে 6x করে, যদি মোবাইল রেশিও 2:1 ধরি। সো এগুলো হবে 6x করে। সো আমাদের বিও হবে 6, সিও হবে হচ্ছে 6। সো ইভেনচুয়ালি ইটা হবে কত, ইটা হবে হচ্ছে থ্রাইস এক্স। আর জিটা কত হবে, জিটা হবে 6/5। সরি, জিটা ঠিক নাই, জিটা ঠিক নাই, দাঁড়ান 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 দাঁড়ান, জিটা লিখি পরে। আগে দেখেন তো এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা। আহ প্রথমত এ ডি এফ এগুলো তো আপনারা বুঝতেই পারছেন, এগুলো সিরিজে আছে, সো 6x লিখে ফেলতে পারলাম। সিটা বের করেছি কিভাবে, সি এর জন্য আমাদের নিয়ম হচ্ছে ওই যে সি এর যে সাইজ ওটাকে আপনি ধরবেন হচ্ছে সি ধরলে তার মোবিলিটি রেশিও যদি আমরা ধরেন তার ক্ষেত্রে আমরা বলছি যে আর সি। ঠিক আছে, তার পথে কি আছে, সরি সি না ই, ই এর কথা বলছি। ই এর ক্ষেত্রে আর ই, ঠিক আছে। আর ই এবং তার সাথে এফ হচ্ছে সিরিজে আছে, সো এফ এর জন্য পাবেন হচ্ছে টোয়াইস আর ডিভাইডেড বাই 6, ঠিক আছে। সমান সমান আমাকে বানাতে হবে কত, আর বানাতে হবে। সো এটা কত দাঁড়ায়, আর ই প্লাস ওইটা হচ্ছে r/3 সমান সমান আর। ঠিক আছে, তাহলে আমাদের আর ই সমান সমান কত আসে, টোয়াইস r/3। ঠিক আছে, তাহলে দেখেন আমরা সরি আর ই সমান সমান পেলাম হচ্ছে টোয়াইস r/3। সো আর ইটা এমনিতেই 1x করলে টোয়াইস আর আসে। সো আমরা যখন টোয়াইস r/3 চাচ্ছি, তখন তার সাইজটা করতে হবে কত, থ্রাইস এক্স। সো এই জন্য আমি সরাসরি থ্রাইস এক্স লিখে ফেলতে পারি। তাহলে এখন একইভাবে আমার জি এর সাইজটা কত লাগবে, জি এর সাইজ মানে হচ্ছে ইভেন্চুয়ালি দেখতে পাচ্ছেন জিটা কত, জিটা হচ্ছে নিজেই একাই হচ্ছে চার্জ করতে পারে, যদি আমরা জি এর সাইজিংটা চিন্তা করি। সো জি এর জন্য সাইজ লাগবে হচ্ছে আপনার টোয়াইস এক্স, জি এর জন্য লাগবে হচ্ছে টোয়াইস এক্স। ঠিক আছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এ বি সি ডি আর এফ এই 5টা সাইজ হচ্ছে 6x করে আছে।
ই এর সাইজ থ্রাইস এক্স একটু ছোট, আর জি হচ্ছে টোয়াইস এক্স। সো আপনারা যখন সাইজিং করবেন আপনারা চাইলে কিন্তু পিমস গুলোর সাইজ ওইভাবে আনইভেন ধরে করতে পারেন লেআউটে, সমস্যা নেই, লেআউট কিন্তু আঁকা যায়, ডিআরসি এরর আসবে না। কিন্তু আপনি যদি একটু ওভার অপটিমাইজ করে সবগুলোকেই 6x রাখেন তাহলে আপনার লেআউট আঁকাটা ইজি হয়। সো আপনি ধরে নিতে পারেন সবগুলোই হচ্ছে 6x। সো আমরা ধরলাম উপরের গুলো সবগুলোই 6x এবং নিচে সবগুলোই হচ্ছে 5x, এইভাবে ধরে আমরা সাইজিংটা করেছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা যদি আমাদের সাইজিং হয় এর অর্থ দাঁড়াচ্ছে প্রত্যেকটা নোডের ক্যাপ ওই অনুযায়ী আসবে। তার মানে আমাদের উপরের সবগুলো নোডের ক্যাপ কত কত করে আসবে, 6c করে আসতে থাকবে, 6c, 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 এইভাবে আসবে, 6c করে ক্যাপ গুলো আসছে। তো সবগুলো এভাবে 6c 6c করে আসছে। আর নিচে হচ্ছে 5w করে থাকা মানে সেই ক্যাপ গুলো হবে কত, 5c, 5c, এই নোডেও 5c, এই নোডেও হচ্ছে 5c, এখানে 5c, এখানেও 5c, সবগুলো 5c করে লিখে গেলাম। ঠিক আছে, এখন কোন কোন ক্যাপ গুলো বাদ যাবে, যেগুলো আমাদের ভিডিডি কানেকশন বা ভিএসএস কানেকশন পেয়েছে, তার মানে উপরের এই প্রথম 6c বাদ, তারপরে এই যেখানে ভিডিডি ভিডিডি কানেকশন পাচ্ছি সেখানে সেখানে কিন্তু বাদ দিয়েছি। ঠিক আছে, সো আমরা তিনটা ভিডিডি কানেকশন পেয়েছি, ওগুলো বাদ দিয়েছি। নিচেও আমরা দেখবো কোথায় ভিএসএস কানেকশন, সেগুলো কিন্তু বাদ। সো ভিএসএস কানেকশনে একটাই আছে, ওটা বাদ। ঠিক আছে, এখন অন্য নোডের ক্যাপ গুলোকে আমরা মার্জ করে লিখবো। ঠিক আছে, সো মার্জ করে যখন লিখবো তখন আমরা কি দেখতে পাচ্ছি, এন ওয়ান নোডটা কোথায় কোথায় লেগেছে। এন ওয়ান নোডটা যদি লক্ষ্য করি, এন ওয়ানটা মার্ক করলাম, সেটা একটা 5c পাচ্ছে, আবার ডান দিকে একটা 5c পাচ্ছে। তার মানে আমাদের এন ওয়ান থেকে যে ক্যাপটা বের হবে এইটা হবে হচ্ছে 10c। ঠিক আছে, মাঝখানে 5c 5c করে আছে এ আর বি এর মাঝখানে, সো ওইগুলা হচ্ছে সবগুলাই 5c করে আসছে, সবগুলাই হচ্ছে 5c করে আসছে। এন থ্রিটা কত হবে, এন থ্রি, এন থ্রিটা যদি লক্ষ্য করি, এন থ্রি একটা 5c পাচ্ছে, আবার ডান দিকে গিয়ে আরেকটা 5c পেয়েছে। সো এন থ্রি হচ্ছে দুইটা 5c যোগফল, সো এন থ্রি দাঁড়াবে হচ্ছে 10c। আর জেড এ কত ক্যাপ আছে, জেড এ আমাদের নিচের থেকে একটা 5c আর জেড গিয়ে লেগেছে উপরে একটা 6c তে। সো 5 আর 6 মিলে জেড এর ওখানে আসবে হচ্ছে 11c। ঠিক আছে, একইভাবে ওই উপরের ক্যাপ গুলো যখন লিখবো সেগুলো কেমন আসবে। সো উপরের ক্যাপ গুলোর জন্য আমরা যদি এখন দেখি, প্রথমত পি ওয়ানে কত আছে। সো পি ওয়ানে দেখতে পাচ্ছি 6c আর ডান দিকে 6c, সো পি ওয়ান বরাবর ক্যাপটা হচ্ছে 6 আর 6 যোগ করে 12c। এরপরে পি টু বরাবর কয়টা আছে, পি টু হচ্ছে 6c আর ডান দিকে 6c, তার মানে পি টু এরও হচ্ছে দুইটা, সো আলটিমেটলি পি টু বরাবর আসবে হচ্ছে 6 আর 6 যোগ করে 12c। ঠিক আছে, আর এছাড়া জেড এটা তো কনসিডার করেই ফেলেছি, আর বাকিগুলো তো আমাদের ভিডিডি কানেকশনের জন্য বাদ যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সব কিনা একটু চেক করবেন, যদি করে থাকি তাহলে এইটাই হচ্ছে আমাদের লেআউট আঁকার পরে লেআউট থেকে পাওয়া ক্যাপ গুলো হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। সো আপনাদের এক্সামে আমরা সাধারণত প্রবলেমটা দেই হচ্ছে এরকম, আপনার শুরুতে একটা স্কেমেটিক ধরেন দেওয়া আছে বা একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা হলো এই ইকুয়েশনটা থেকে আপনি স্কেমেটিকটা আঁকেন, আঁকার পরে স্কেমেটিক থেকে তাকে প্রপারলি সাইজিং করেন, এবং আমরা বলি যে সাইজিং করার পরে ওটার মধ্যে প্রত্যেকটা নোডের ক্যাপ আপনারা স্কেমাটিক থেকে যেভাবে লিখতেন সাইজিং এর উপর নির্ভর করে ওভাবে লেখেন, আপনারা ওভাবে লিখবেন। তারপর আমরা বলবো যে এখন এইটা থেকে আপনারা লেআউটটা আঁকেন অয়েলার্স মেথড ব্যবহার করে, বয়লার্স গ্রাফ বা পাথ দিয়ে। এবার আপনারা লেআউটটা আঁকবেন, সকল স্টেপ দেখাবেন যে কিভাবে আপনি গ্রাফে কনভার্ট করলেন। এবার আপনি ইউলারের গ্রাফ পেলেন নাকি ইউলারের পাথ পেলেন, পেলে আপনি কোন নোড থেকে সোর্স এবং কোথায় ডেস্টিনেশন ধরে আপনি গ্রাফটা নিবেন, এবং সিকোয়েন্সটা আপনি কত পেয়েছেন পুল আপের ক্ষেত্রে এবং পুল ডাউনের ক্ষেত্রে। এবার তারপরে ওই সিকোয়েন্সটার সাহায্যে আপনি এই ডিফিউশন জোনকে শেয়ার করে হচ্ছে মেটাল ওয়ানের সাহায্য নিয়ে শুধুমাত্র লেআউটটা আঁকবেন। তারপর আমরা বলবো যে লেআউটের মধ্যে এরকম সাইজটাকে আপনি ম্যাক্সিমাম ধরে বসান, এবং বসিয়ে লেআউট থেকে আমাকে দেখান যে তার নতুন এস্টিমেটেড ক্যাপটা কত আসে। এবং তখন আমরা ক্যাপটা লিখলে আগেরটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারি যে স্কেমাটিক থেকে আমাদের কেমন ক্যাপ ছিল, আর লেআউটে আমরা যখন ডিফিউশন জোনকে শেয়ার করেছি তখন আমাদের ক্যাপটা কত কমে আসে। এখানে গিয়ে আপনার শেষ হয়। আর যদি আপনাকে আমি হাফ এন আওয়ারের প্রশ্ন যদি দেই এক্সামে ফাইনালে, তাহলে এর সাথে যোগ করে দেওয়া হয় হচ্ছে এবার একটা ইনপুট প্যাটার্ন দেওয়া থাকে, সে 1010 বা একটা ইনপুট প্যাটার্ন, বলা হয় ওই প্যাটার্নের জন্য লেআউটের ক্ষেত্রে তার রাইজ টাইম আর ফল টাইমটা কত বের করেন। সো আপনি যখন ক্যাপটা পেয়ে গেছেন আর সাইজিংও করে ফেলেছেন, তখন আপনি আরও জানেন, সিও জানেন, এখন আপনারা ওই এলমো ডিলে মডেলটা ব্যবহার করে এখান থেকে রাইজিং এবং ফলিং প্রপাগেশন ডিলেটা বের করতে পারবেন। এটা হচ্ছে একটা ফুল কোয়েশ্চেন যদি হাফ এন আওয়ারের সময় দেওয়া হয়, অ্যারাউন্ড 20 মার্ক থাকতে পারে।
ঠিক আছে, তাহলে আমাকে বলেন লেআউট নিয়ে এখানে কারো কোনো প্রশ্ন আছে? তা না হলে আমাদের ইকুয়েশন থেকে লেআউট আঁকা এই পর্যন্তই সিলেবাস। সো আপনি এই অয়লার্স মেথড দিয়ে এখন যে কোনো লেআউটই আঁকতে পারবেন, আগে যেগুলো সিম্পল পড়ে আসছেন সেগুলোও পারবেন, কমপ্লেক্স গুলো আঁকতে পারবেন। ঠিক আছে, শুধু স্টেপ বাই স্টেপ গেলেই আপনারা পারার কথা। যেভাবে ফলো করে আজকে আসলাম, এভাবে যদি যান তাহলে ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, তাহলে আমাকে বলেন কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা এই স্যার, পর্যন্ত আজকে দেখবো। হ্যাঁ, ক্লাসে শুধু আমরা আপনাদেরকে দেখাবো উল্টা কাজটা, লেআউট দেওয়া থাকলে কিভাবে ইকুয়েশন লিখতে হয় এটা আমরা ক্লাসে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, স্যার বলেন বলেন এখানে প্রশ্ন। তো আমরা যেটা 3x ছিল পিমসে, আমরা তো 6x ধরছি, জন্য ক্যাপটা তো 6x হয়ে 6c হয়ে গেছে। এখানে তো ক্যাপটা বেড়ে যাবে না আমার নর্মাল থেকে? হ্যাঁ, আপনার এখানে ক্যাপটা একটু বেড়ে যাবে। সো আমরা যখনই আপনারা এখানে এটা ধরেছেন তখন কিন্তু আপনি স্কেমেটিকেও ওটা তো ওই সাইজিং লিখে ফেলেছেন। সো আপনি যখন লেআউটের সাইজ বানালেন সবগুলোকে 6x করে, আপনি তো তখন স্কেমেটিকও সবগুলোকে 6x করে তো লিখেছেন। সো তখন আপনি ওই স্কেমেটিকের ওই 6x লেখার কারণে যে ক্যাপ আসছে ওইটা ওখানে লিখবেন, এবং ওইটা আপনি লেআউট থেকে বের করে দেখাবেন যে কম্পেয়ার করে যে কমেছে। কারণ আপনি তো স্কেমেটিকের সাইজ বাড়িয়েছেন, সেজন্য তো লেআউটটা বাড়াতে পেরেছি। বুঝছেন না? আর অ্যাকচুয়ালি কিন্তু লেআউট আঁকার সময় আপনি কিন্তু চাইলেই সাইজ ছোট করে আঁকতে পারেন, বাট ওইটা একটু কমপ্লেক্স হয় বলে আপনারা যখন ডিফিউশন জোন নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করাটা ইজি হয়। তো যদি আমরা সবগুলোকে সেম সাইজে রাখি তাহলে হচ্ছে ইজি হয় লেআউট আঁকা। যদি আপনি জিনিসটাকে কোনো কোনো জায়গায় ছোট আর একটু বড়, কোনো কোনো জায়গায় এরকম যদি আমরা করি, তাহলে ডিফিউশন জোনের মধ্যে আপনার কোনো জায়গায় ছোট হবে, কোনো জায়গায় বড় হবে। তো ওইটা আপনার তখন কানেকশন দেওয়াটা একটু কমপ্লেক্স হয়। এই জন্য আমরা বলি সিম্পলিফাইড ভাবে আপনি ওভারঅল, কারণ আপনার কিন্তু খুব বেশি ওভারসাইজ করতে হয়নি, একটা বা দুইটাকে আপনার একটু বড় করতে হয়েছে, বেশিরভাগই কিন্তু সেম সাইজই ছিল। সো এই জন্য, কারণ আমাদের সাধারণত লেআউট মানে ট্রানজিস্টর গুলো সিমেট্রিক থাকে, তো তো এই জন্য সেখানে আসলে খুব একটা বেশি গুলোর ক্ষেত্রে ওভারসাইজ করতে হয় না, কয়েকটার ক্ষেত্রে মাত্র করা লাগে। বাট আপনি কিন্তু চাইলে ওভারসাইজ না করে করতে পারতেন। ঠিক আছে। স্যার আপনি বলেছিলেন কালকে মনে করাই দিতে, যে যেটা আঁকবেন ওটার এরিয়াটা ক্যালকুলেট করে দেখাবেন, এটা মনে করাই দিতে বলছিলেন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এরিয়াটা কত হবে? এইখানে যদি এরিয়াটা বলা হয় তাহলে এটার ক্ষেত্রে এরিয়াটা আসবে হচ্ছে আপনার হাইট হচ্ছে এই যে আমরা যে মার্ক করলাম, আপনারা এইটাকে একটা স্কেল বসাবেন, স্কেল বসিয়ে এই হাইটটা পাবেন। তো আপনার রুলার বা স্কেলটা পাবেন হচ্ছে ল্যাবে যখন কাজ করবেন, ওখানে আছে রুলার বা স্কেলের অপশন। আর উইডথটা হচ্ছে ভিডিডি বা ভিএসএস বরাবর না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে এই বরাবর। তো শেষ হয়েছে এই বরাবর। সো এখান থেকে আপনার বাম দিকে আর ডান দিকে একটুখানি পরিমাণ বাড়তি ধরে নিয়ে আপনি এই উইডথটা পাবেন। একটু ডান দিকে এবং বাম দিকে ধরতে হয়, কারণ আমাদের মেটাল ওয়ানের পিচটাকে কনসিডার করতে হয়। মেটাল ওয়ানের পিচ কনসিডার করে একটু বাড়তি ধরে নিয়ে করতে হয়। ঠিক আছে, সো এইভাবে আপনি উইডথ এবং হাইট পাচ্ছেন। আগে যখন ল্যামডা রুল ছিল তখন আমরা ল্যামডা রুল দিয়ে করতাম, সেটা আসলে ইনঅ্যাকুরেট। সো অ্যাকুরেট হচ্ছে এটাই, যে আমাদের এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি যেই পরিমাণ হাইট এবং উইডথ নিয়েছি সেটাই আমরা নিব। সো অ্যাবসলিউট হাইট হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি মেপে, এবং অ্যাবসলিউট উইডথ হচ্ছে মেপে। সো মাপার সময় দেখবেন যে কতটুকু স্প্যান করেছে উইডথ, তার চাইতে ডানে আর বাই একটু বাড়তি নিতে হয়, মেটাল ওয়ানের পিচটাকে একটু বাড়ায় নিতে হয়, এটা তার উইডথ হবে। ঠিক আছে। আর পিচের সংজ্ঞা কি? পিচের সংজ্ঞা কি? পিচের সংজ্ঞা হচ্ছে যে ধরেন আপনি যদি মেটাল ওয়ানের পিচের কথা বলি, ধরেন মেটাল ওয়ানের পিচের সংজ্ঞা হলো, মেটাল ওয়ান ধরেন এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, সো এইটা মিনিমাম উইডথে আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে মেটাল ওয়ান মিনিমাম উইডথে আঁকা হয়েছে, এরকম আরেকটা মেটাল ওয়ানকে যদি আপনি পাশে বসান, তাহলে একটা মিনিমাম স্পেসিং এর রুল আছে না? দুইটার মাঝখানে একটা মিনিমাম স্পেসিং এর রুল আছে, তো ওই স্পেসিংটা মেনটেন করে সেকেন্ড আরেকটা মেটাল ওয়ানকে পাশে বসাতে হয়। তাহলে ওই মিনিমাম স্পেসিং মেনটেন করে যখন আপনি মেটাল ওয়ানকে পাশে বসাবেন, তখন একটার মাঝামাঝি থেকে আরেকটার মাঝামাঝি পর্যন্ত যেই দূরত্বটা আছে এইটাকে বলা হয় তার পিচ, মেটাল ওয়ানের পিচ। বা একটার বাম দিক থেকে অন্যটার বাম দিক বরাবর, মানে পিরিয়ডিসিটির কথা মেন করা হচ্ছে, পিরিয়ডিক সিগন্যাল যেরকম হয়, যেখান থেকে শুরু অন্যটা শুরু পর্যন্ত, বা যেখানে শেষ অন্যটারও শেষ পর্যন্ত, এইটাকে বলা হয় তার পিচ। সো পিচের সংজ্ঞা সাধারণত এরকম ইভেন সাইজের জিনিসের ক্ষেত্রে তার উইডথ এবং তার মিন স্পেসিং এর যোগফল, এটা হয় তার পিচ। সো মেটালের যে মিনিমাম উইডথ এর ফর্মুলা এবং মিনিমাম স্পেসিং এর যে রুল, এই দুটার যোগফল হবে মেটাল ওয়ানের পিচ বা পলির পিচ। সো যে কারো পিচের সংজ্ঞা হবে এটা।
মিনিমাম উইডথ এবং মিনিমাম স্পেসিং এর যে ডেফিনেশন, এই দুটো যোগফলকে যোগ করলে আপনি পিচ পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনারা ইউলার্স গ্রাফ নিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন, আর আপনাদের লেআউটের বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেটা অবশ্যই করবেন। আর হচ্ছে আপনাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা আপ করেছি, প্রবলেমটা দেইনি, ওটা একটু চেঞ্জ করবো, তো ওটা চেঞ্জ করে আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ পিডিএফটা আপ করে দিব। বাট ওটা আসবে এবং ওটা ডেডলাইনও দেওয়া আছে, ওটা হচ্ছে আপনার ঈদের পরে। বাকিগুলো মনে হয় ঈদের আগে ডেডলাইন, সো শুধুমাত্র ওইটা হচ্ছে ঈদের পরে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। ঠিক আছে, আর সিইপির ক্ষেত্রে সাধারণত আমরা বলি হচ্ছে অফিসিয়াল ডেডলাইন থাকে, আনঅফিসিয়ালি বলছি এখন, সেটা হলো আনঅফিসিয়াল ডেডলাইন থাকতে হচ্ছে আপনাদের এক্সামের আগে জমা দিলেই চলে, ফাইনাল এক্সামের আগে। ঠিক আছে, বাট অন্যান্য হোমওয়ার্কে কিন্তু যা ডেডলাইন দেওয়া আছে সেটা ফার্ম ডেডলাইন, ডেডলাইন কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।